আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, দেখা হলো তোমাদের সাথে অনেকদিন পর বলতে পারো, ক্লাস পারপাস, তাই না? মাঝখানে তোমাদের সাথে আমরা অনেকভাবে কথা বলেছি পরামর্শমূলক। তো পরীক্ষা কেমন হলো সেটা একটু জানাও কমেন্টে, আর আমরা প্রশ্নের সলভে চলে যাব। তোমাদের অনেকের সাথে অলরেডি আমাদের কথা হয়েছে, আমরা যতটুকু জানতে পারছি তোমরা পরীক্ষা ভালোই দিছো ইনশাল্লাহ। আর প্রশ্ন কেমন হয়েছে যদি বলি, প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এরকমই হয়। আর সাধারণত এরকম কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন সহজ হইলে অথবা কঠিন হইলে খুব বেশি ম্যাটার করে না। কারণ যদি প্রশ্ন সহজ হয় তাহলে কাটমার্কসটা একটু উপরের দিকে থাকে, আর যদি প্রশ্নটা একটু কঠিন হয় তাহলে কাটমার্কস একটু নিচের দিকে আসে। এই হচ্ছে ব্যাপার। তো অন অ্যাভারেজ আলটিমেটলি তুমি কেমন নম্বর পাইলে সাবজেক্ট আশা করতে পারো, সেটার উপরে আমরা একটা ছোট্ট ডিসকাশন করব আমাদের সলভের পরে। তো চলো আমরা সলভে চলে যাই, আর সময় নষ্ট না করি ইনশাল্লাহ। তো দেখো, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্ম, যেখানে লক্ষ্মী শব্দটি কি, তোমাদেরকে একটা কথা না বললেই নয়। যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সার্ভিসগুলো গ্রহণ করছো, এটা তো তোমাদের শর্ট সিলেবাস যেটা ছিল তার বাইরের প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাথ থেকে আসছে, এবং এটা আমরা অতিরিক্ত যে ম্যারাথন ক্লাস ছিল সেখানে ভাই আলোচনা করছি। মনে করে দেখো, ওই জায়গায় একেবারে লেজার পেনের আমি এরকম টান দেখাইতে পারবো এই শব্দে, এই কথাগুলোতে, তোমরা ওই ক্লাসে গেলে দেখবা। সুতরাং আমাদের একটা মানে আত্মবিশ্বাসের জায়গা তোমাদের সাথে, যারা আমাদের সার্ভিসটা A to Z নিয়েছো। আমাদের প্রশ্নগুলোর প্রায় শতভাগ আমরা বলতে পারি যে প্রশ্ন পরীক্ষা তোমরা দিছো, আমাদের এখান থেকে প্রায় শতভাগ কমন আসছে, সেটাও আমরা উইথ রেফারেন্স আমরা উল্লেখ করব পরবর্তীতে। দেখো, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজ, লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, লক্ষ্য করে, তো লক্ষ্য করে মানে দেখে। রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই অর্থাৎ বিভীষণ। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের ছেলের দিকে তাকায় বলছে, লক্ষ্য করে বলছে, মানে বিভীষণ উত্তর দিয়েছে কাকে? মেঘনাথকে। তাহলে এখানে লক্ষ্মী শব্দটি বিশেষ্য ক্রিয়া, বিশেষণ সর্বনাম ক্রিয়া। লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, বুঝতে পারছো? তাকিয়ে। তারপর আসো বাদলায় বন্দুক বারুদ কি, একটু জিরিয়ে নেবে না, একটু দেখো বন্দুক বারুদ এখানে জিরাবে, বুঝতে পারছো? ওই যে এই যে এইটা, এটা বাদলায় বন্দুক বারুদ কি জিরিয়ে একটু নেবে না, এই যে জিরিয়ে জিরিয়ে নেবে। আমরা গল্পের শুরুর দিকে পাই রেইনকোটের মধ্যে নুরুল হুদা বলছিল এই কয়দিন খুব আরাম করা যাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, হয়তো এখন আর যুদ্ধ হবে না, এই বাদলায় কি বন্দুক বারুদ একটু জিরিয়ে নেবে না। সো ওখান থেকে গল্প থেকে লাইনটা হুবহু আসছে, এবং তোমাদেরকে দেখো প্রথম পত্র থেকে প্রায় 6 থেকে 7টা প্রশ্ন আসছে বলা যায়। আর এই যে প্রশ্নটা, এটা জিজ্ঞেস করছে এখানে লক্ষ্মী শব্দটা কোন পদ, কিন্তু কনটেক্সট প্রথম পত্র থেকে নিছে, মানে গ্রামারের কোশ্চেনও ফার্স্ট পেপার থেকে নিয়ে বানানো হয়েছে। আমরা তোমাদেরকে বলছি মডিফাইড কোশ্চেন থাকে, এটা এমনই আসছে। আর সরাসরি একদমই প্রথম পত্রের প্রশ্ন, এমন প্রশ্নই আসছে 6 থেকে 7টা। চিন্তা করা যায় প্রথম পত্র কত গুরুত্বপূর্ণ, টেকচুয়াল হইতে হবে অনেক। এরপরে দেখো, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনিবর্চনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। ডিরেক্ট অপরিচিতার লাইন তুলে দিছে, একটু কঠিন লাইন উঠাইছে এখানে বলতে পারো, কিন্তু এটা পারার মতো লাইন, এমন না যে এই টাইপের একটা লাইন আসছে এটা তুমি পারবে না। কথা কি বুঝাইতে পারছি? কমেন্ট ওপেন করে দেন। এরপরে আসো, আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, অংশ, অকাল, অঙ্ক, কাজ। আচ্ছা, আমার ধারণা এটার মানে তোমাদের ম্যাক্সিমাম মানুষ এটা পারার কথা। কেন একটু দেখো, খেয়াল করো, এখানে প্রথমে দল পরে দীর্ঘ, তারপরে হচ্ছে একার, তাহলে সিস্টেম তো মিললো না। আবার দেখো এখানে চলে আসছে হচ্ছে তোমার মানে দীর্ঘর পরে একার, ঠিক আছে, কিন্তু এখানে আবার রিকার চলে আসছে, তাহলে মিললো না, এখানে স্বরধ্বনির সিস্টেম মিললো না। এখানে রিকার তারপরে আসছে ওকার, মানে মিললো না। আচ্ছা, এখানে চ, তারপরে হচ্ছে তোমার বর্গীয় জ, তারপরে চ, তো তুমি যখন পড়ো চ ছ বর্গীয় জ, মানে এই জটা আসে পরে, এটা আসে আগে, তো মিললো না। অর্থাৎ এটা এমন একটা কোশ্চেন আসছে অলমোস্ট তোমাদের সবার পারার কথা, এমন টাইপের একটা প্রশ্ন অভিধান থেকে আসছে আর কি। আমার ধারণা তোমরা সবাই এটা পারছো, উপরেটা উত্তর। এরপরে হচ্ছে ক্রমাগত ভুল করো না, বাক্যটিতে ক্রমাগত শব্দটি সর্বনাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ। কারণ ক্রমাগত ভুল করো না, কেমন ভাবে ভুল করো না? ক্রমাগত। তোমাদের যে এমপিটি, এই যে ম্যানার প্লেস টাইম, বারবার আমরা বলছি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এই যে ম্যানার ধরন, কিভাবে ভুল করো না? ক্রমাগত ধরন থেকে আসছে। এরপরে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন, অনেক বেশি কন্টেক্সচুয়াল প্রশ্ন, তাই না? তুমি এটাকে দুই ভাবে করতে পারবা, কিন্তু উত্তর তৎপুরুষে হবে। তুমি যদি এটা নাও, ব্যাসবাক্য নাও, বৈষম্যের বিরোধী, যদি এরকম নাও আর কি, হ্যাঁ, যদি বলো বৈষম্যের বিরোধী, সেক্ষেত্রে তুমি এটার উত্তর নিতে হবে ষষ্ঠী তৎপুরুষ। আর তুমি যদি বলো যে না ভাইয়া আমি এটা আন্দোলন, বৈষম্য বিরোধী বলতে এখানে আন্দোলনকে মিন করা হয়েছে, তাইলে তুমি এটাকে নিতে পারবা উপপদ তৎপুরুষ, তখন বলতে হবে বৈষম্য বিরোধী যা। বোঝা গেছে? আর যদি ব্যক্তি করো তাহলে বৈষম্য বিরোধী যিনি।
তো যেহেতু সাম্প্রতিক যে কনটেক্সট এটা আন্দোলনকে মিন করে, তাহলে বৈষম্য বিরোধী যা ওইটা বলে দিল ভূব তৎপুরুষ হবে, অর্থাৎ উত্তর এর বাইরে যাচ্ছে না কোনো দিক থেকেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? শুনতে পাচ্ছ ঠিকঠাক? আলহামদুলিল্লাহ 13টা হয়েছে। আতিকুর রহমান ধন্যবাদ। আচ্ছা, তারপরে আসো পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ। ভাইয়া বিশিষ্ট অর্থ মানে হচ্ছে বাগধারা, বুঝতে পারছো? বিশিষ্ট অর্থ মানে হচ্ছে বাগধারার অর্থ আর কি, সহজ কথা। তুমি দেখবা বাগধারার যে টপিকটা আছে ওই টপিকে হেডলাইন করা হয় এরকম, শব্দের বিশিষ্ট অর্থে প্রয়োগ বা বাগধারা। মানে এখানে বাগধারার অর্থ জানতে চাইছে। পড়ে যাওয়া তো না, কখনোই না। পরিশ্রম করা না, পতিত হওয়া না, মানে প্রতিকূলতা পেরোনো। আমরা বলি না যে আমি পোর খাওয়া মানুষ, আমাকে এসব ভয় দেখায় লাভ নাই, মানে আমি বহুত কিছু দেখে আসছি, বুঝতে পারছো? আমার লাইফে অনেক চড়াই উতরে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রতিকূলতা পেরোনো। এরপরে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ অনেক, অতুল, অধীর, করুণ। আমি এটা নিয়ে তোমাদের সলভের নিচে কমেন্টে এবং অনেকের কাছ থেকে অনেক ধরনের ফোন পাচ্ছি। তোমাদের অনেকে এই জায়গায় আইসা অনেকভাবে ভাবছো উত্তর কি হবে। উত্তর হবে এখানে অনেক। কেন উত্তর হবে আমি তার ব্যাখ্যা দিচ্ছি, ভালো মতো শুনো আগে, হ্যাঁ? আগেই অস্থির হয়ে যেও না। বলছে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ, নিচে থেকে আসো। নিচে দেখো এখানে ক, ক সাথে নীলিন হিসাবে হচ্ছে অ আছে, আর এখানে অ সরাসরি অ অ। এখন একদল বলতেছো যে ভাইয়া শব্দ যদি নেগেটিভ হয়, অর্থাৎ শব্দ যদি না বোধক হয়, তো না বোধক হইলে অটা সংবৃত হয় না, ও ও অবস্থাতেই থাকে। তো তোমাদের কথা অনুযায়ী অতুল, যার তুল্য কেউ নাই, অতুল প্রসাদ সেন, অতুল মানে যার সাথে কারো কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। অধীর মানে যে ধীর না, অস্থির টাইপের মানুষ আর কি। তাহলে দুটো শব্দই তো না বোধক। আমি যদি ওই লজিকে যাই তোমাদের সাথে যে না বোধক শব্দে অটা অর মতোই থাকে, যদিও ও হবার কথা মানে সংবৃত হবার কথা, কিন্তু অর মতো থাকে, তাহলে তো উত্তর দুইটা হয়। তুমি কি দুইটা নিতে পারবা? পারবা না, গেল। এই লজিকে, তোমার লজিকে তুমি আটকা হইছো, কারণ দুটোই নেগেটিভ, দুটোতেই যদি ওর মতো থাকে তাহলে তুমি নিতে পারবা না। আচ্ছা, এখন অনেক, অনেক তুমি যে কোনো বইতে পড়ো, এটা 9-10-এর মুনির চৌধুরীর গ্রামার, ইন্টারমিডিয়েটের যতগুলো ব্যাকরণ তুমি দেখো, একেবারে হায়াত মৌদের প্রমিত বাংলা থেকে, ভাষা শিক্ষা থেকে, আরো আরো যা তোমরা পড়ো, সমস্ত বইতেই দেখবা অনেকটা অনেকই লেখা আছে। এখন বিবৃত উচ্চারণ মানে অধ্বনির সহজ যদি কথা বলি আমরা, বিবৃত উচ্চারণ বললে সাধারণত অ অর মতোই বোঝায়, আর সংবৃত উচ্চারণ বললে সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি বলি ও এর মতো বোঝায়। যদি এটা অর্থ সংবৃত, পুরোপুরি সংবৃত মানে হচ্ছে উ, একেবারে উ। এখন বিবৃত যদি অ অর মতো হয়ে থাকে, অনেকটা সব জায়গাতেই অ অর মতো। আর করুণ যেটা, এটার যে ক যেটা আছে, এটা উচ্চারণ যখন লেখা হয় তখন করুণটা এরকম করুণ হয়ে যায়, তাহলে এটা সংবৃত হয়ে গেল, তুমি এটা নিতে পারতেছো না। এখন অনেকের কথা ভাই আমরা ডিকশনারিতে দেখছি এটাও ও, এটাও ও, এটাও অ, অল আর অ, তাহলে উত্তর হচ্ছে এটা। আর প্রশ্নে ভুল, অত মাতব্বরি করো না, প্রশ্নে ভুল। প্রশ্নে ভুল করে তুমি যদি করুণ উত্তর দিয়ে আসো, করুণ তো সব জায়গায় স্বীকৃত আছে এটা ও, আর প্রশ্নে ভুল তুমি কেমনে শিওর হইলা? প্রশ্ন ঠিক আছে, এবার ব্যাখ্যা নাও। করুণ যে নীলিন অটা আছে এটা ও হবে, তাহলে উত্তর হচ্ছে না, এটা সংবৃত। এরপরে অতুল এবং অধীর দুটোই, অতুল অধীর অর্থাৎ দুই জায়গাতেই এটা ও হবে। কথা বুঝতে পারছো? বইতে পরিষ্কার লেখা আছে, দেখবা তুমি এটার ইয়ে পাবা, এক্সাম্পল পাবা। হায়াত মুসার প্রমিত বাংলা ব্যাকরণ খুঁজে দেখো, এক্সাম্পল আছে, সব বইতে আছে। এবং উত্তর হলো অনেক, কারণ এখানে অ যেটা অ ওর মতোই আছে। আশা করি ব্যাখ্যা তোমাদের বোধগম্য হয়েছে, এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে হলো রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় মতিচুর পদ্ম গোখর অবরোধবাসিনী সুলতানা স্বপ্ন। পদ্ম গোখর এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প। কথা বুঝছো? আমরা যখন তোমাদেরকে নজরুলের কবি পরিচিতি পড়াইছি, যখন অতিরিক্ত ক্লাসে রোকেয়ার পরিচিতি পড়াইছি, সেই জায়গায় তোমাদেরকে ব্যাখ্যা করছি, মনে করো। এক্সট্রা ম্যারাথনে তোমাদের গৃহ পড়ানো হয়েছে। এখন একেবারে অপ্রত্যাশিতভাবে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর গৃহ থেকে আসছে, বাট আমরা এটা পড়াই দিছি তোমাদেরকে ম্যারাথনে, খেয়াল করে দেখো। এবং নজরুলের পরিচিতির মধ্যে আমরা দেখাইছি পদ্ম গোখর, ওই জায়গায় পরিষ্কার আছে, খোঁজো পাওয়া যাবা। আর এখানে যে প্যাচটা দিছে সেটা হলো পদ্ম রাগ নামে রোকেয়ার একটা বই আছে, পদ্ম রাগ, বুঝছো? ওই পদ্ম রাগে যেন তুমি ভুল করো আর কি, এই জন্য পদ্ম রাগ পদ্ম গোখর, হ্যাঁ, ওইখানে তোমাদেরকে হালকা করে একটু মানে কনফিউজ করার চেষ্টা হয়েছে। পদ্ম রাগ বইটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, আর রক্তরাগ একটা বই আছে, ওটা হচ্ছে গোলাম মোস্তফার। সুতরাং রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় মানে পদ্ম গোখর। ওকে,
বিলাসী গল্প উল্লেখ নেই হুমায়ুন আছে তো, ওখানে তো বলাই আছে হুমায়ুনের বাপের নাম জিজ্ঞাসা করে লিখে দিয়ে আসি তোগলক্ষা, তাহলে এটাও আছে এটাও আছে। ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দেবো না, এটাও আছে। তাহলে বাবরের নাম নাই, হুমায়ুনের বাবার নাম বাবর, বাবরের জায়গায় লিখে দিয়ে আসে তোগলক্ষা। বুঝতে পারছো ওর কথাটা? তাহলে ওই গল্পে উল্লেখ করা নাই হচ্ছে বাবরের নাম, এর মানে প্রথম পত্র পড়তে হবে। কাজী নজরুল ইসলামের মধ্যে আত্মনির্ভরশীলতা আসে সব থেকে বেশি চর্চিত প্রশ্ন, আশা করি এটা তোমরা সবাই পারো। আমাদের একাধিক পরীক্ষা আমরা এই প্রশ্ন দিছি, কতবার দিছি তার হিসাবই নাই। আত্মাকে চেনার মাধ্যমে আত্মনির্ভরশীলতা আসে। এরপরে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, আমার মনে হয় বাংলার তোমাদের সব থেকে স্ট্যান্ডার্ড অনুধাবন এটা। এখানে হাল শব্দটির অর্থ কি? হাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৈঠা, শাব্দিক অর্থ বৈঠা। আবার হাল মানে হাল চাষ, ওইটাও হয়। এখন অনেকে এই লাঙল নিবা আর কি, ওই কারণে মানে একটু যারা খুব সহজ সরল তারা লাঙল নিবা। আচ্ছা, এখন আশা স্বপ্ন দশা এই তিনটা অনেকে কনফিউজ করবে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, একটু খেয়াল করে দেখো তো, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার অর্থাৎ দুর্যোগকালীন সময়ে তুমি তোমার অবস্থা তোমার পরিস্থিতি, যখন দুর্যোগ চলবে তখন তুমি তোমাকে প্রপার জায়গায় রাখতে পারবে না, মানে দশা দশা দশা। আশা হচ্ছে না, স্বপ্ন হচ্ছে না। এখানে এইভাবে পড়ো, দুর্যোগে পরিস্থিতি ঠিক মতো রাখা ভার, দুর্যোগে তোমার দশা তোমার অবস্থা ঠিক রাখা ভার। এবার বুঝছো? জাস্ট তুমি হালের জায়গায় যদি এটা বসায় পড়ো তাহলে হয়ে যাবে, তাহলে তুমি বুঝতে পারবা যে অর্থ আসলে কি দাঁড়াইছে। বুঝে গেছে আমার কথা? কি তোমাদেরকে রিচ করতেছে প্রপারলি? যারা সালাম দিয়েছো তোমাদের জন্য ওয়ালাইকুম আসসালাম। একজন বলছো সব হয়েছে বাট ফেল, তাই এত হতাশ হলে হবে? আচ্ছা, আশা হবে কিনা? না। দুর্যোগে আশা ঠিক মতো রাখা ভার না। পরের লাইন দেখো, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, লাইনটা দেখো না, অর্থটা তুমি দুইটা লাইন মিলে ক্রিয়েট করতে হবে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, অর্থাৎ দুর্যোগ যখন থাকে তখন নিজেকে ঠিক রাখা, নিজের অবস্থা ভালো রাখা খুব কঠিন, এবং এজন্যই ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। বুঝছো তো? অনেক কষ্ট লাইফে তৈরি হয়। সুতরাং আশা দিয়ে হচ্ছে না, স্বপ্নটা বেশ কাছাকাছি যায়। কিন্তু তুমি যখন দুইটা লাইনকে একত্র করবা, যারা ভুলটা করছে এখন ভুলটা ধরা পড়বে। দুইটা লাইন একত্র করো, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, ব্যাস হয়ে গেছে। এরপরে লিটারাল শব্দের বাংলা পরিভাষা। তোমরা যে কথায় কথা বলো যে মামা লিটারালি আমি 10টা সিঙ্গারা খাইছি, কি কি অর্থে বলো এটা? তুমি যে লিটারালি 10টা সিঙ্গারা খাইছো মানে একদম আসলে আক্ষরিক অর্থে, এটা কমও না বেশিও না, দ্যাট মিন্স এটা আক্ষরিক। এখানে তোমার একটু কনফিউজ করার জন্য সাহিত্যিক শব্দটা দিছি আর কি, যারা ওই জায়গায় মানে পা দিছো দিছো, কিছু করার নাই। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা, কি লেখা আছে কবিতার মধ্যে? গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, তো প্রভাত কই? এই যে সকাল, রাত, বিকাল, সন্ধ্যা, মানে সকাল। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা, তোমাদেরকে সতর্ক করতে চাই, আমার এই কথাটা একটু ভালো মতো কানে রাখো, জুনিয়রদের দিয়ে দিও, কাসর ভাইয়ের কথাটা জুনিয়রদের দিয়ে দিও। তোমাদেরকে বারবার বলতাম কবি লেখক পরিচিতি জান প্রাণ দিয়ে পড়তে হবে, সহজ কথা তোমাদের বারবার বলছি, এটা মানে শ্রদ্ধার সাথে নিতে হবে। এখন দেখো এই যে কোশ্চেনটা আসছে, এটা রবীন্দ্র রচনার বিষয়বস্তু নিয়ে আসছে। রচনার বিষয়বস্তু কি? এই ধরনের প্রশ্ন বিসিএস এ আসে। নর্মালি অ্যাডমিশনে আমরা সাহিত্যের এর প্রশ্ন পাই না। বিসিএস এ জিজ্ঞাসা করে অমুক উপন্যাসের চরিত্র কি, এই ঘটনা কোথায় আছে, বুঝতে পারছো? এই প্লটের উপরে লেখা উপন্যাস নিচের কোনটি, এমন জাতীয় প্রশ্ন বিসিএস এ হয়। কিন্তু তোমাদের দিছে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা, মুকুট, বলাকা, চোখের বালি, ছিন্নপত্র। উত্তর হচ্ছে ছিন্নপত্র। ছিন্নপত্র না চিঠিপত্রের বই। বাংলাদেশ বিশেষ করে আমাদের বর্তমানের যে তোমার কুষ্টিয়া, তারপরে সিরাজগঞ্জের শাহজাদপুর, এই যে এলাকা, এটার গভীর মায়া, এই এলাকার প্রতি গভীর প্রেমের কথা আছে এই যে ছিন্নপত্রের চিঠিগুলোর মধ্যে। অর্থাৎ রবীন্দ্রনাথের এই রচনাটা হচ্ছে বাংলাদেশের সাথে সম্পৃক্ত রবীন্দ্র রচনা, বাকিগুলো না। তাহলে এখন দেখো একটা লেখার বিষয়বস্তু থেকে প্রশ্ন আসতেছে, কিছু করার নাই, মেনে নাও। আচ্ছা, এখন আসো তোমার প্রথম পত্র থেকে প্রশ্ন কয়টা? এটা তো একদম সাহিত্যের ডিরেক্ট প্রশ্ন, আমরা প্রথম পত্রকে ধরতেও পারি, আবার একদম সাহিত্যের বিষয়বস্তুর প্রশ্ন ধরতে পারি। যদি সরাসরি বই 1 2 3 4 5, তারপরে হচ্ছে তোমার 6 7, 7টা প্রশ্ন, খেয়াল করছো? একটা মডিফাইড কোশ্চেন প্রথম পত্র থেকে নিছে, কিন্তু কোশ্চেনটা হয়ে গেছে দ্বিতীয় পত্রের। ওকে,
সুতরাং প্রথম পত্র কেমন পড়বা এখন তুমি নিজে সিদ্ধান্ত নিও, জুনিয়রদের জন্য আর কি। আর সামনের পরীক্ষাগুলোতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধারাটা যদি এবছর ফলো করে তোমাদের জন্য এটা মনে রাখা উচিত। এরপরে আসো আমরা অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নে চলে যাই। আমরা অনুচ্ছেদ এখানে দেখতে পাচ্ছি, ভাইয়া সরাসরি প্রশ্ন পড়ব। প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে? দুর্যোগ দুর্ঘটনা নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন? তোমাদের বলছিলাম যে দুই ভাইরা ভাই মানে হচ্ছে ধরো একেবারে দুই বোনকে বিয়ে করছে এমন দুইজন। এখন ভাইরাদের মধ্যে ঝামেলা হয়েছে, মনে করো এ আর বি হচ্ছে দুজন ভাইরা। হ্যাঁ, এ বিয়ে করছে কাকে? মনে করো হচ্ছে রহিমাকে, আর বি বিয়ে করছে হচ্ছে জমিলাকে। এখানে মজিদ নাই। এখন ওরা দুজন হলো বোন, দুজনেই বোন, তাহলে এরা হলো ভাইরা। দুই ভাইরার মধ্যে যদি ঝামেলা হয়, বোনরা পর্যন্ত বোনের বাড়ি যেতে পারে না, মানে এক বোন আরেক বোনকে দেখার জন্য বোনের শ্বশুর বাড়ি যেতে পারে না। মনে আছে ঘটনাগুলো বলছিলাম যে? তো এখন দেখো, প্রভুগৃহ বলতে কে বোঝানো হয়েছে? স্বামীর ঘর বা শ্বশুর বাড়ি। দুর্যোগ দুর্ঘটনা নারী প্রভুগৃহে থাকতে বাধ্য হয় কেন? ওই যে একটাই কারণ, কারণ আমাদের সমাজ পুরুষতান্ত্রিকতা এমনভাবে বাধ্য করছে নারীকে যে তার গৃহ বলতে কিছু নাই। সে জন্মের পরে বাবার বাড়িতে বড় হয়, একটা পর্যায়ে বিয়ে দিলে সে চলে যায় শ্বশুর বাড়ি, ওইটাও তার নিজের বাড়ি না। কেন নিজের বাড়ি না? কারণ এটা তার শ্বশুর বাড়ি। আবার খেয়াল করে দেখো, ওই যে বললাম দুই বোন এক বোন আরেক বোনকে দেখতে যাইতে পারে না, কারণ তাদের জামাইদের মধ্যে দ্বন্দ্ব। তাহলে নারীর আসলে গৃহ বলতে কিছু নাই। গৃহ রচনার মূল বক্তব্য এটাই ছিল। মনে আছে কিনা দেখো, এই যে আমরা উত্তর এখানে একটা মডেল উত্তর দিয়ে রাখছি, তুমি সেখান থেকে দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। এরপরে দেখো লঙ্কাকাণ্ডের কথা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে তোমার রামায়ণে। রামায়ণে বলা হয়েছে, রামায়ণে যখন আমরা দেখি সীতাকে কিডন্যাপ করে নিয়ে যায় রাবণ, তখন সীতাকে উদ্ধার করার জন্য রাম আর লক্ষণ তোমার হচ্ছে তাদের বাহিনী নিয়ে, হনুমানের বাহিনী নিয়ে লঙ্কাতে আক্রমণ করে, তারপর তাদের মধ্যে যুদ্ধ হয়। এ হচ্ছে লঙ্কাকাণ্ডের হিস্ট্রি। এরপরে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। অনেক ট্রেডিশনাল কোশ্চেনের ব্যাখ্যা তোমাদের ভাইয়া না দিলেও সমস্যা নেই, আশা করি পারো। মানে উপসর্গের নিজস্ব অর্থ নাই, একা একা কোনো অর্থ দেয় না। যদি অন্য শব্দের সাথে বসে তখন সে অর্থ দিতে পারে। ধরো অনেকটা এরকম, যেমন ধরো আমি যেটা তোমাদের একাধিকবার বলছি, হারের আগে যদি প্রযুক্ত করো তখন হবে হলো প্রহার। এখন এই হার মানে অলংকার, খেলার হার অথবা শতকরা, কিন্তু এই প্রহার মানে হচ্ছে কাউকে আঘাত করা। তুমি যদি এখানে অনাযুক্ত করো তখন হবে অনাহার। তো অনাহার শব্দের অর্থ হচ্ছে না খেয়ে থাকা। তুমি যদি এখানে বিযুক্ত করো তখন হবে বিহার। বিহার শব্দের অর্থ ঘুরতে যাওয়া, বৌদ্ধ বিহার বা ভারতের বিহার নামে জায়গাও আছে। তুমি যদি এখানে বলো হচ্ছে পরি, তাহলে এখানে হবে পরিহার। পরিহার মানে হচ্ছে ত্যাগ করা। তুমি যদি এখানে বলো হচ্ছে উপহার মানে তো বুঝতেই পারো, খুব খুশি হয়ে যাকে অনেক কিছু দিয়ে দিছো জীবনে। আতে হলো আহার, আহার মানে হলো খাওয়া। তাহলে তুমি এখান থেকে ধরো এই টাইপের দুইটা উদাহরণ দিলেই টিচার বুঝতে পারবেন। তুমি একটা শব্দ নিবা, আলাদা উপসর্গ নিবা, নিয়ে বলবা যে এই যে উপসর্গ তার কোনো অর্থ নাই, আর এই যে শব্দের সাথে বসানোর পরে তার অর্থ তৈরি হয়েছে। তো অর্থবাচকতা মানে নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা, এটা উপসর্গের নেই। অর্থদ্যোতকতা মানে অর্থ পরিবর্তনের ক্ষমতা, এটা উপসর্গের আছে। তখন তুমি সিঙ্গেল উপসর্গ দেখাইবা, আবার শব্দের সাথে যুক্ত করে দেখাইবা। সিঙ্গেল দেখায় বলবে যে দেখেন অর্থ নাই, শব্দের সাথে যুক্ত করে দিয়ে বলবে যে দেখেন অর্থ আছে। বুঝছো কিনা? জাস্ট 2 লাইনের মধ্যে ব্যাখ্যা। এরপরে বলছে অনুচ্ছেদ থেকে উপসর্গ যুগে গঠিত দুটি শব্দ লিখো। তখন তুমি এখান থেকে উপসর্গ যুগে গঠিত হয়েছে এমন শব্দ তুমি নিবা, নিয়ে তারপরে তুমি দেখাইবা। তো উপসর্গ যুগে গঠিত এখানে প্রচুর শব্দ আছে, যেটা আমরা স্যাম্পল অ্যান্সারের মধ্যে এখানে অ্যাড করে দিছি। দেখো এই যে অতিক্রম, তারপরে অবতরণ, অভিভাবক, তারপরে অবস্থা, তারপরে প্রকাণ্ড, তারপরে অভিনয়। তুমি ধরো এই দুইটা যদি নাও খুব সুন্দর হয়, তাই না? এই যে নয়ের আগে অভিনয়, কাণ্ডের আগে প্রকাণ্ড, খুব চমৎকার উদাহরণ। অথবা তুমি চাইলে অভিভাবকটা নিতে পারো, ভাবকের আগে অভিভাবক, যে কোনোভাবে করতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে আসো শব্দটা লেখো। সোপান, সোপান মানে সিঁড়ি। আমরা হাঁটি না সিঁড়ি দিয়ে, সেটা আমরা বলি না সাফল্যের সোপান, ওইরকম। কলেবর, কলেবর মানে হচ্ছে আকার, সাইজ। এটা দেহ, বডি, যে কোনোটাই বলতে পারো। দেহ অর্থ বলতে পারবা, শরীর বলতে পারবা, আকারও বলতে পারবা। আমরা বলি যে বইয়ের কলেবর বাড়ছে, মানে বডিটা বাড়ছে, সাইজে বাড়ছে আর কি। তারপরে অমানিসৎ, অন্ধকার রাত্রি। বসন শব্দের অর্থ হচ্ছে কাপড়, বুঝতে পারছো? গায়ের কাপড়, এটাকে বসন বলা হয়। তারপরে গৃহ শব্দের চারা প্রতি শব্দ চাইছে, সমার্থক শব্দ চাইছে, তোমরা প্রত্যেকে জানো। আবাস, তারপরে নিকেতন, তারপরে হচ্ছে নিবাস, তারপরে বাড়ি, তারপর বাসস্থান, তারপরে তোমার সংস্কৃতে লেখা বাটি, বিদ্যাসাগরের বাংলায় দেখবা প্রচুর লেখা আছে। আমরা অনেকগুলো এখানে লিখে দিছি। তোমরা কে কোনটা লিখে আসছো আমরা তো আর জানি না, তবে এখান থেকে থাকলে নিতে পারো যে তুমি উত্তর ঠিকই নিছো, কোনো অসুবিধা নাই। ওকে, এই যে এখানে আমরা শব্দার্থগুলো দিয়ে দিছি মডেল অ্যান্সার হিসেবে, তোমরা একটু মিলাই নিবা। এরপরে সারমর্ম। তোমাদের মনে পড়ে গত পরশু দিন বা তার আগের দিন ভাইয়া তোমাদের গ্রুপে একটা
আমাদের উদ্ভাসের গ্রুপে দিয়েছিলাম একটা ভিডিও, ওখানে বলছিলাম যে বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে 24-এর গণ অভ্যুত্থান গুরুত্ব পাবে, মনে করে দেখো। এবং আমরা প্রত্যেকে জিকে বাংলাতে, হ্যাঁ, এবং ইংলিশে যেখানে যেখানে 24কে ব্লেন্ড করা যায় আমরা এমনভাবে তোমাদেরকে গলা ফাটায় বলছি, অস্বীকার করতে পারবা যারা আমাদের শুনছিলা? কথা কি বুঝছো? আচ্ছা, হাসান বলছেন ভার্সিটির প্রশ্নের ধরন এটাই, আমরা কোন এরিয়া কভার করি নাই বলো, তোমাকে বলো তো কোন এরিয়া কভার করি নাই। বই থেকে রেফারেন্স দিব কোথায় আছে, একদম গ্রামারে চলে যাব আবার, ওই যে উচ্চারণ নিয়ে যে এত এত কথা বললা তোমরা, এটাকে অনেক হবে না, অধীর হবে না, অতুল হবে, আমাদের উচ্চারণের চ্যাপ্টারের প্রথম দিকে আছে এটা। দেখো গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা ক্লাসে পড়ানো হচ্ছে, সব টিচার পড়াইছে, বাংলাদেশের যত টিচার পড়াইছে সবাই পড়াইছে। তো টিচারের পড়া থেকে কমন আসে না তোমার কে বললো, সবই তো আসছে। এখন তুমি যদি চাও যে হ্যাঁ ভাইয়া যেটা পড়াইছে এই ওয়ার্ডটাই হুবহু পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবে, তাহলে বলবো বাবা বাংলাদেশে অনেক কাজ আছে এগুলা করো, বুঝতে পারছো? এরপরে আসো, আমরা বলছিলাম 24, বারবার বলেছিলাম না 24, এই যে দেখো 24, তারপরে এই যে দেখো 24, তাহলে 24 এখানে অনুবাদ আমরা দেখতে পাই, আবার 24 এখানে সারমর্মও দেখতে পাই। আর কি চাও? আর ইংরেজিতে জিকেতে কি আছে ভাইয়েরা এসে দেখাবেন। দেখো আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবে কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। 24 উত্তর বলে দেব? উত্তর বলে দিলে এই যে উত্তর এখানে লেখা দেওয়া আছে, দেখো চমৎকার করে। অর্থাৎ একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, আমার আব্বা বলতেন যে একটা ছোট্ট কাঠি দিয়েও সারা পৃথিবী পোড়ানো সম্ভব, অনেকবার আব্বা উদাহরণের কথাটা ইউজ করতেন। আজকে আমরা দেখে আমার মনে হইলো 24-এর সাথে কত বেশি রিলেভেন্ট। অর্থাৎ মানুষ যত ছোটই হোক দেশলাইয়ের কাঠির মতো, জনতা জনগণ বুঝছো, সে ভিক্ষুক হোক আর রিক্সাওয়ালা হোক, পাবলিকের মধ্যে এমন শক্তি সঞ্চিত আছে, শোষকরা যদি তাদেরকে মনে করে তারা খুব নগণ্য, তারা খুব সামান্য, তারা আটপেটা খেয়ে থাকে, তারা রাস্তায় ঘুমায়, তাহলে তারা ভুল করবে। কারণ তাদের ওই যে জ্বলন্ত বারুদ আছে তাদের মধ্যে, এটা যেদিন বিস্ফোরিত হয়, এটা যেদিন মনে করো যে ক্ষোভের আগুনে জ্বলে, তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, ছারখার হয়ে যায়। এই হচ্ছে উত্তর। ওই যে আমরা এখানে লিখছি দেশলাইয়ের কাঠি যদিও ছোট তুচ্ছ, তবুও তার ভেতরে বারুদ আর উচ্ছ্বাসের আগুন লুকিয়ে আছে। একইভাবে মানুষের মধ্যে রয়েছে অমিত তেজ ও শক্তি। কারণ এই কথাটা বলার জন্য তো তোমার এটা দিছে, তোমার তার কাঠি দেখানোর জন্য বলে নাই। রবীন্দ্রনাথ কি নৌকা, তারপরে নদী, ধান এসব লেখা দেখানোর জন্য তোমার সোনার তরী কবিতা লিখছিল নাকি? জীবন দর্শন বোঝানোর জন্য না। এই যে জীবন দর্শনটা এভাবে রিলেট করে দিতে হবে। একইভাবে মানুষের মধ্যে রয়েছে অমিত তেজ ও শক্তি, এবং বারংবার অবদমিত করার চেষ্টা করা হলে তাদের শক্তি ও প্রতিবাদ একদিন বিস্ফোরিত হবে, তারা শাসনের গণ্ডি ভেঙে স্বাধীনভাবে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়বে। বুঝছো এবার? মনে করে দেখো 5 আগস্টের বিকালবেলা, এই হলো আবার 5 আগস্টের বিকালবেলা। লেট ইন দ্য আফটারনুন পিপল। আচ্ছা আমি কিছু শব্দ তোমারে দেখাই, দেখো তো। ফেসিস্ট রিজিম, তারপরে হচ্ছে ডিলাইটেড, তারপরে এই যে দেখো স্লোগান, তারপরে হচ্ছে আর কি কি কইছিল, এই যে দেখো বিটিং ড্রামস, এই যে জুবিল্যান্ট, আনন্দিত হচ্ছিল। ওই দিনের কথা তোমাদের মনে আছে কিনা? সামার উইথ দেয়ার ফ্যামিলিজ, কেউ কেউ বন্ধুর সাথে। তারপরে আর কি দেখতে চাও দেখো, 5 আগস্টের বিকাল কি মিলছে? তাহলে বলছে লেট ইন দ্য আফটারনুন, মানে হচ্ছে বিকালের কিছুটা পর আর কি, পরন্ত বিকেলে। পিপল পোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা, মানুষ সব রাস্তায় ঢাকার মধ্যে বের হয়ে আসছে। দে আর মুড ইজ জুবিলেন্ট, তারা খুব আনন্দিত ছিল। সামার উইথ দেয়ার ফ্যামিলিজ, কেউ কেউ তার পরিবার নিয়ে বের হয়েছিল। সামার উইথ ফ্রেন্ডস, কেউ কেউ তাদের বন্ধুদের নিয়ে আসছিল। দে কিপ অন বিটিং ড্রামস, তারা ড্রাম বাজাচ্ছিল, মানে ঢোল বাজাচ্ছিল। তারপরে হচ্ছে তোমার চ্যান্টিং স্লোগান, খুব উচ্চস্বরে স্লোগান দিচ্ছিল। অ্যান্ড বুইং দ্য ডিক্টেটর, এবং ডিক্টেটরকে বা স্বৈরশাসককে টিটকারি দিচ্ছিল, তাচ্ছিল্য করছিল। পলাইছে রে পলাইছে, এরকম আমরা শুনছি ওই দিন রাস্তার মধ্যে। তারপরে ইটস দ্য ভিক্টরি অফ দ্য স্টুডেন্টস, এটা ছাত্রদের জয়, বিজয়। দ্য ভিক্টরি অফ দ্য পিপল, এবং এটা জনগণের বিজয়, এটা ছাত্রদের বিজয় এবং এটা জনগণের বিজয়। আফটার আ লং টাইম, অনেক দিন পর, পিপল আর ডিলাইটেড টু গেট রাইট অফ দ্য ফ্যাসিস্ট রেজিম, অনেক দিন পর মানুষ ছিল খুব আনন্দিত, কারণ তারা কি করেছিল, তারা ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্ত হওয়ার আনন্দ প্রকাশ করেছিল। এই যে স্যাম্পল অ্যান্সার আমরা এখানে সুন্দর করে দিয়ে দিছি।
বিকেলের শেষ দিকে ঢাকার রাস্তাগুলোর জন্য সমুদ্রে পরিণত হয়, মানুষের মনোভাব উচ্ছ্বসিত, কেউ এসেছে তাদের পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধবদের সঙ্গে, তারা ঢাক বাজিয়ে স্লোগান দিয়ে এবং স্বৈরাচার বিরোধী আওয়াজ তুলে চলেছে। এটি ছাত্রদের বিজয়, এটি জনগণের বিজয়, অনেকদিন পর মানুষ স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পায়, আনন্দে আত্মহারা ইত্যাদি। এখন কথা হচ্ছে কে কতটুকু সুন্দর করে গোছানো উত্তর লিখছো রিটেনের ক্ষেত্রে নির্ভর করবে তুমি এখানে কত নম্বর পাবা 20-এর মধ্যে। বুঝছো ব্যাপারটা? আমরা মডেল একটা অ্যান্সার এখানে সাজাইছি, হতে পারে এই উত্তর থেকেও তোমার লেখা আরও ভালো হতেই পারে, এবং এটা অসম্ভব কিছু না। আমরা তোমাদের সর্বোচ্চ সাফল্যের জন্য দোয়া করি। এবং এখন আমরা ইংরেজির সলভ দেখব। আমি অনুরোধ করব হিমেল ভাইকে, ভাইয়া যদি একটু সামনে আসেন। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কাউসার ভাইকে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আছে আমাদের ইংলিশ পার্টটা, জেনারেল ইংলিশটা। প্রথম যে প্রশ্নটা আসছে দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডেভিয়েট? টেক্সট থেকে আসছে, এটা টেক্সট বুক থেকে। তো ডেভিয়েট মানে হচ্ছে বিচ্যুত হওয়া, কোনো জায়গা থেকে সরে যাওয়া, সেটা ইটস নট কন্টিনিউ, পারভেট না, দিস ইজ ডিগ্রেস, অল্টারনেট চেঞ্জ করা কোনো কিছু এটা। সো এটাও হয় না, দ্য ডিগ্রেস মানে কোনো লাইনচ্যুত হওয়া বা বিচ্যুত হওয়া, কোনো জায়গা থেকে সরে যাওয়া, এটা অর্থ হচ্ছে এটা ডেভিয়েট। এটার আমরা যখন ম্যারাথন বা যে কোনো জায়গায় তুমি যদি মাস্টার ক্লাসে দেখো, সেখানেও তো ডিসকাস করা হয়েছে। এটার টেক্সট বুক থেকে যেহেতু আসে, এটা যে ডেরিভেটিভসগুলো সেগুলো আলোচনা করেছিলাম। এটার নাউন ছিল ডেভিয়েশন, ডেভিয়েটেড বা ডেভিয়েটেড, এগুলো আলোচনা করা হয়েছিল এটা। তারপর যদি দেখি আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, ভাষার অলঙ্কার, ফিগার অফ স্পিচ লাইনটা দেখা দেবো। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, ম্যাটাফরিক টাইপের, রূপক অর্থে। সেটা ম্যাটাফর, হাস্যরসাত্মক কোনো কিছু না। সিমিলি অ্যাজ বা লাইক এরকম থাকতো কোনো কিছু, এখানে এরকম নাই। পার্সনিফিকেশনও এটা না, পার্সন না, অন্য কাউকে পার্সন যদি এক্সপ্রেস করতে তাহলে সেটা হতো পার্সনিফিকেশন, ইটস নট দেয়ার। সো অ্যান্সার হচ্ছে ম্যাটাফর, রূপক অর্থে আসছে। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, তার হৃদয়টা কিসের, স্বর্ণর মতো, লাইক। তারপর যদি বলি টু হ্যাভ কোল্ড ফিট, এটা ফ্রেজ ইন ইডিয়ামস থেকে দেওয়া হয়েছে। এটা কোল্ড ফিটটা হচ্ছে তোমার বিকাম নার্ভাস হওয়া, অ্যান্সার সি নাম্বার হবে। ফিল কোল্ড না, তারপর বিকাম বিজি বা ডিজিগ্রি, কোনোটা এখানে উত্তর না, উত্তর হচ্ছে এখানে সি নাম্বার, মেমোরাইজিং পার্ট থেকে এটা আসছে এটা। তারপর যদি দেখি মেনি পিপল, শূন্যস্থান দিয়েছে এখানে, ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, হুইচ, তারপর শূন্যস্থান আবার দেখতে পাচ্ছি বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তুমি যদি এটার শব্দের অর্থটা খেয়াল করো তাহলে এটা অনেক ইজিলি পারার কথা। রেদার এখানে বাই আছে, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে। শূন্যস্থান যদি আমি ভালো করে চেক আউট করি, এটা বাইরে দেখা যাচ্ছে এখানে একটা দ্য প্যাসিভ ফর্ম লাগবে। একমাত্র একটাতেই দেখো প্যাসিভ এখানে নাই, এখানে পাস্ট টেন্সে আছে প্যাসিভ, একমাত্র এখানে আছে, অন্য একটা তো এখানে প্যাসিভ নেই। সো এবার যদি বলি মেনি পিপল স্প্রেড, অনেক মানুষ ফেক নিউজ স্প্রেড করে, ছড়ায় অন সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়াগুলোতে, হুইচ যেটা ক্যান বি আইডেন্টিফাইড, যেটা আইডেন্টিফাইড করা হতে পারে, শনাক্ত করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি, খুব কেয়ারফুলি চেক আউট করে দ্য সোর্স অফ ইনফরমেশন, কোন সোর্স থেকে বা কোন উৎস থেকে ইনফরমেশনটা নেওয়া হয় সেটা চেক আউট করে অনেক ইজিলি চেক আউট করা যায় বা ট্র্যাক আউট করা যায় ওয়েদার দ্য ইনফরমেশন ইজ কারেক্ট অর রং। তারপর যদি দেখি পরের প্রশ্নটা, সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এটা অনেকেই দেখা যাচ্ছে কনফিউশন ক্রিয়েট করেছো, বা অনেকে যারা ফেসবুকে জানিয়েছো, আমাদের ইনবক্সে বা এতে গ্রুপে জানিয়েছো যে এটা কোনটা হবে আসলে। ইফ এবং ওয়েদার, এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ ছিল। তুমি যদি বাংলা অর্থটা দিকে খেয়াল করো তাহলে বুঝতেই পারবা যেখানে ইফটা হয়, ওয়েদার হয় না। ওয়েদার তুমি যখন একটু কি হয়, ওয়েদারের সাথে অর, কি না, বাংলায় বলি না যে কি না, কি না, সেই কনটেক্সটে তুমি ওয়েদার ইউজ করো আসলে। তো যদি বাক্যটা ভালো করে পড়ি, ইনসার্ট করে শব্দটা, সার্টেন সিরিয়াস ডিজিজেস, নিশ্চিত কিছু রোগ, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এগুলি সফলভাবে ট্রিট করা যেতে পারে, ইফ যদি, ইফ ডিটেক্টেড, তার মানে এটা হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। ব্যাপারটা কেমন দেখো, এখানে কোনো সাবজেক্ট টাবজেক্ট নাই, তাহলে ইফ সিরিয়াস ডিজিজেস, তার মানে প্লুরাল দেখতে পাচ্ছি, ইফ দে আর, ইফ দে আর ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক যে স্টেজটা আছে সেখানে যদি এটা ডিটেক্ট করা হয় তাহলে যে কোনো সিরিয়াস ডিজিজকে এটা সাকসেসফুলি ট্রিট করা যেতে পারে। এটা ফোর্থ স্টেজে গেলে, ক্যান্সারের ফোর্থ স্টেজে গেলে সেটা তো ডিটেক্ট করা গেলেও তখন আর কী হবে, তখন যা হওয়ার তো হয়েই যাবে। তো সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ, যদি, কি না বা ওরকম অর্থ আসতেছে না, তাহলে যদি এটা ইনিশিয়াল বা প্রাথমিক স্টেজে ডিটেক্ট করা যায় তাহলে সেটা কিউর করা যেতে পারে। তাহলে অ্যান্সার গোজ ফর কোনটা, অপশন এ, ইট নট সি। আর লেস্ট ফর ফিয়ার দ্যাট, কোনো কিছু আশঙ্কা প্রকাশ করাতে আমরা এটা ইউজ করি। আর আনলেস মানে তো ইফ নট, যদি না, তো ইফ নট এখানে তুমি ইনসার্ট করলে এটা অর্থপূর্ণ হয় না, দ্যাট তোমার ইউ হ্যাভ টু গো ফর অপশন এ, ইফ। মুভিং নেক্সট, আই ড্যাশ, তারপর শূন্যস্থান দিচ্ছে, টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রু। চেক ইট আউট,
এটা এই বাক্যটা যদি ভালো করে তাকাও, একটু ভালো করে খেয়াল করলে আসলে হয়ে যেত। তুমি দেখো বাট পরে যে ক্লজটা আছে এখানে আই ক্যান নট গেট, তার মানে এখানে কোন টেন্স আছে? দিস ইজ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আছে। সো প্রেজেন্ট টেন্স যেহেতু আছে, তুমি অন্য কোনো টেন্স তুমি কিভাবে এখানে ইয়ে করতে পারো? ডিপেন্ডেন্ট তো সাবঅর্ডিনেট ক্লজ এখানে দিছে, তার মানে আগের ক্লজটাও সেম টেন্সই হওয়া উচিত। আই ক্যান নট গেট থ্রু, তাহলে এখানে পাস্ট টেন্স দেখো, এখানেও পাস্ট টেন্স দেখতে পাচ্ছ, এখানে হাউ কাম, এগুলো কীভাবে হয়? একমাত্র এখানে ডি নাম্বার। তাহলে আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিসকে আমি রিলেন্টলেসলি চেষ্টা করছি কল করার জন্য। আমার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো কোনো কিছু একটা হয়েছে, সকাল থেকে কন্টিনিউয়াসলি চেষ্টা করছি, বাট আই ক্যান নট গেট থ্রু, কিন্তু আমি পাচ্ছি না তাদেরকে, মানে কাস্টমার কেয়ারে আমি কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছি, বাট তারা অ্যাকসেপ্ট করতেছে না, বাট ফর সাম রিজনস এটা হচ্ছে না, রিচ করতে পারছি না। সো অ্যান্সার গোস ফর কোনটা? অপশন ডি। একটু কেয়ারফুলি চেক আউট করলে কিন্তু আসলে এটা হয়ে যাওয়ার কথা। তারপর দেখি পরেরটা, ড্যাশ দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি, শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট। আচ্ছা, এখানে দেখো প্রথমত দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি, শহরের উচ্চবাচ্য এরকম কথা বলছে, তার মানে এখানে কোনো আমি দেখতে পাচ্ছি এই পার্টটুকুর মধ্যে সিটির আগ পর্যন্ত তোমার এখান থেকে এই পর্যন্ত এই পার্টটুকু যদি আমি একটা ফ্রেজ চিন্তা করি, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তো ফাইনাইট ভার্ব নাই, তার মানে ইউ ক্যান নট ইউজ কনজাংশন, কারণ কনজাংশন সাধারণত দুটো বাক্যকে যুক্ত করে, সেখানে কনজাংশন ইউজ করা যাবে না। অলদোকে আমরা সাধারণত কনজাংশন হিসেবে ইউজ করি। তারপর সিন্স, প্রিপোজিশন, কনজাংশন দুটোই হয়, তো এখানে কনজাংশন রাখলাম, এখানে নেভারদালেস, এটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন। এখন তুমি যদি বাংলা অর্থের দিকে খেয়াল করো, অ্যামিডস্ট মধ্যে, শহরের যান্ত্রিকতার মধ্যে বা উচ্চবাচ্যের মধ্যে, শি হ্যাজ ফাউন্ড, পেয়েছে পিসফুল পার্ক টু টেক রেস্ট, একটা শান্তিপূর্ণ একটা পার্ক যেখানে কোলাহল নাই, কোলাহলপূর্ণ না, কোলাহল মুক্ত যেটা, সে পার্ক পাইছে সেখানে শান্তিপূর্ণ রেস্ট নেওয়ার জন্য। তাহলে মাঝের কন্টেক্ট যদি কোনো চিন্তা করে ফেলো, তাহলে অপশন এখানে এ নাম্বারটি হবে, অ্যান্ড দিস ইজ প্রিপোজিশন অ্যামিডস্ট। তারপর দেখি ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, প্রিজনের ভার্ব দেখতে পাচ্ছ এখানে, এটা ইমপ্রিজন, যদি রানা কারাগারে আবদ্ধ না হয়তো, আবার দেখো খেয়াল করে দেখো পাস্ট টেন্স কিন্তু হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, তাহলে পাস্ট টেন্স আই মিন পাস্ট পারফেক্টের প্যাসিভ দেখতে পাচ্ছ এটাতে, তাহলে হি ড্যাশ এ হিরো, তাহলে আবার দেখতে পাচ্ছ এখানে ইফ, তার মানে দিস ইজ কোন কন্ডিশনাল? এটা থার্ড কন্ডিশনালের মধ্যে কি হয়? সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছ এখানে, প্যাসিভ, কারণ সে নিজে তো ইমপ্রিজন হবে না, কারাগারে যাবে না, একে অন্য কেউ কারারুদ্ধ করবে, তো দ্যাটস ওয়াই ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, দেখতে পাচ্ছি দিস ইজ প্যাসিভ এবং থার্ড কন্ডিশনাল। তাহলে পরে কি লাগতো? সাবজেক্টের সাথে, সাবজেক্ট তো আছে এখানে এটা, তাহলে মোডালের কি লাগবে? পাস্ট লাগবে, তাহলে মোডালের পাস্ট, হ্যাড তো মোডাল না, এখানে পাস্ট লাগতো, এখানে প্রেজেন্ট আছে, এটা হবে না, তাহলে একমাত্র এখানে বি নাম্বারটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে একটু ভালো করে চেক আউট করলে কিন্তু অনেক ইজিলি ট্র্যাক করা সম্ভব ছিল এগুলো। তাহলে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, তাহলে অ্যান্সার কী হবে? হি উড নট হ্যাভ। তাহলে দেখো স্ট্রাকচারটা যদি আমি এখানে চেক আউট করি, উড নট, দিস ইজ মোডালের পাস্ট আছে, তারপর হ্যাভ, তারপর ভার্বের V3 ফর্ম আছে এখানে, এটা সো একমাত্র থার্ড কন্ডিশনালটা এখানে ওয়ার্কআউট করছে। তাহলে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, হি উড নট হ্যাভ বিকাম অ্যা হিরো, যদি সে কারারুদ্ধ না হইতো তাহলে সে কি হইতে পারতো না? হিরো হইতে পারতো না। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা এখানে? বি নাম্বারটা। দেখো তাহলে তিনটা প্রশ্নই কিন্তু এই যে তিনটা দেখলাম, এটা এবং এটা, এই তিনটা প্রশ্নে মোটামুটি টেন্স রিলেটেড, একটু ভালো করে সেন্টেন্সটা ভালো করে পড়তে পারলে কিন্তু, টেন্সটা ডিটেক্ট করতে পারলে কিন্তু তিনটা অনেক ইজিলি করা সম্ভব। তারপর যদি দেখি পরের প্রশ্নটা, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, দেখতেই পাচ্ছ এটা দিস ইজ অ্যাডজেক্টিভ, তাহলে ইনক্রিজিংলি এটা একটা অ্যাডভার্ব, মেনি পিপল অনেক মানুষ আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড অনেক বেশি পরিমাণে আগ্রহী হচ্ছে কোথায়? ইন সাস্টেইনেবল লিভিং, টেকসই বসবাস বা টেকসই জীবিকা বা বাসস্থান বা যে বলতে পারে টেকসই বাসস্থানের দিকে, হুইচ হ্যাজ স্পার্ক, যেটা স্পার্ক করতেছে ড্যাশ। তাহলে এরপরে তো আমার কি লাগবে? একটা আর্টিকেল আছে, আর্টিকেলের কনটেক্সট এখানে, তারপর কি লাগবে? আর্টিকেলের পরে আমার একটা নাউন লাগবে এখানে দেখতে পাচ্ছ, তাহলে ডিক্লাইন, ক্যাটাস্ট্রফি, সার্চ নাকি আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এখানে কোনটা হচ্ছে? হুইচ হ্যাজ স্পার্ক এ সার্চ মানে হঠাৎ করে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, রাইজ করা, তাহলে দিস ইজ, এটা কি? এটা কিন্তু একটা নাউন, ইউ হ্যাভ টু গো ফর এ নাউন, আর্টিকেলের পরে একটা নাউন লাগছে এখানে, একটা ডিক্লাইনেশন নাউন কিন্তু চিন্তা করতে পারতাম, ক্যাটাস্ট্রফি এটাও নাউন, কিন্তু অর্থের দিক দিয়ে যদি চিন্তা করো হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, তাহলে সেটা এখানে সি নাম্বারটা এখানে ওয়ার্কআউট করছে। তাহলে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং, অনেক মানুষ এখন বেশি পরিমাণে অর্গানিক লিভিং বলতে পারো, মানে কৃত্রিমতা বর্জিত, সেখানে তারা বেশি ইন্টারেস্টেড হচ্ছে, যেটা কি করতেছে? ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসের, পরিবেশ বান্ধব যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোর একটা হঠাৎ করে বাড়তেছে আর কি, এটা আপসার্চ হচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে সি নাম্বারটা এটা উত্তর হয়ে যাচ্ছে, এটা হ্যাজ স্পার্ক সার্চ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস।
তারপরে দেখো দ্য অ্যান্টোনিম অফ রিগোরিয়াস। রিগোরিয়াস মানে হচ্ছে খুব কঠিন বা কঠোর, যেটা বলতে পারি এটা। এটা তোমার অ্যান্টোনিম চাইছে, বিপরীত শব্দ জানতে চাইছে এটা। দিস ইজ নট চ্যালেঞ্জিং, ফ্লেক্সিবল, এটাই তোমার অ্যান্টোনিম বিপরীত শব্দ। র্যাভেনাস ছিন্ন বিচ্ছিন্ন, ডোমিনেটিং, এটাও হচ্ছে না এখানে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? দিস ইজ ফ্লেক্সিবল, অ্যান্টোনিম। তারপর মিট মি, আর্টিকেল দেখা যাচ্ছে না, সরি, এটা কি দেখা যাচ্ছে? মিট মি শূন্যস্থান ইন, টু, অন, ফর, তারপর অ্যাট, সবগুলো প্রিপোজিশন দেখা যাচ্ছে। তাহলে মিট মি কি কোনটা হচ্ছে অ্যান্সার? অ্যাট দ্য মেট্রো স্টেশন, যেহেতু লোকেশনটা বা এটা খুবই স্পেসিফিক, খুবই নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন আমার সাথে দেখা করো বাই হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো। যেহেতু স্পেসিফিক জায়গাটা এখানে ফিক্সড আছে, তাহলে ইউ হ্যাভ টু গো ফর অপশন 8, ডি নাম্বার। মুভিং নেক্সট, ড্যাশ আই এম মাইনর। মাইনর মানে বলতে পারো ক্ষুদ্র বা ছোট, এরকম বলতে পারো। আই ক্যান নট ড্রাইভ ইট, আমি ড্রাইভ করতে পারি না, গাড়ি ড্রাইভ করতে পারি না, বা যে কোনো কিছু ড্রাইভ করতে পারি না। চেক ইট আউট। আচ্ছা, কোনটা? আই অ্যাম মাইনর। এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সো দুইটা সেন্টেন্স দেওয়া আছে যেহেতু, আমি কি চিন্তা করতে পারি এখানে? ইউ হ্যাভ টু গো ফর এ কনজাংশন, কারণ একই রকম জিনিসকে তুমি করতে পারো, কানেক্ট করতে পারো। রেদার তুমি যদি ওয়ার্ড মিনিংয়ের দিকে তাকাও, তাহলে তুমি অনেক ইজিলি করে ফেলতে পারবা। বাটটা কি দেখতে পাচ্ছি? বিইং এর সাথে তুমি এখানে এম কেমনে দিতে পারো? আবার বিইং এর পর আই আছে, সো এটা হয় না, বিইংটা এখানে ওয়ার্কআউট করছে না। শুধু ডিউ কি হবে? ডিউ টু বা কিছু একটা, বাট তারপর আবার এরকম সেন্টেন্স দেওয়া যেত না, সো এটা আউট। এভিডেন্টলি প্রমাণস্বরূপ আই এম এ মাইনর, না, এটা ওয়ার্কআউট করে না। রেদার এখানে ডি নাম্বারটা এখানে হচ্ছে সিন্স, দিস ইজ কনজাংশন। কনজাংশন এবং সিন্স এখানে কি? যেহেতু, তাহলে সিন্স আই এম মাইনর, যেহেতু আমি বয়সে ছোট বা ক্ষুদ্র বা নাবালক বলতে পারি, এটা আই ক্যান নট ড্রাইভ ইট, আমি গাড়ি চালাতে পারি বা কোনো কিছু ড্রাইভ করতে পারি না তবুও। তারপর দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স। ফায়ার ফাইটার্স তারা কি করতেছিল? ওয়ার্ক ফর, কাজ করতেছিল, ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে, টু ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে আগুন। আগুনটা কি করার জন্য? আগুনটাকে অবশ্যই নেভানোর জন্য। তাহলে সেটা কোনটা হচ্ছে? পুট অফ না, উডা বলে, এটা হলো হয়তো পুট অন, পরিধান করা কোনো কিছু, পুট আউট মানে নেভানো। ইয়েস, অ্যান্সার গোস ফর অপশন সি নাম্বার। ডি নাম্বার পুটির মানে ধারণ করা বা কোনো কিছু নেওয়া, এরকম কিছু এর অর্থ আসে। তাহলে ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা যাবত চেষ্টা করলো, কাজ করলো, টু পুট আউট দ্য ব্লেজ, আগুনটা নিভানোর জন্য। সো অ্যান্সার গোস ফর অপশন সি নাম্বার হচ্ছে এটা। তারপরে দেখি, উই ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার। আমরা হসপিটালে গিয়েছিলাম আফটার, তাহলে আফটারের পরে কি দেওয়া লাগবে? কিছু একটা তো দেওয়াই লাগবে। তো আফটার যদি আমি একটা প্রিপোজিশন হিসেবে চিন্তা করি, প্রিপোজিশনের পরে আফটারের পরে, তাহলে রিসিভিং কি হয়? হচ্ছে না। আফটার হিটিং নাকি হিট? প্রিপোজিশনের পর আমার যদি কি বলে, একটা নাউন লাগবে, ইউ হ্যাভ টু গো ফর একটা নাউন। তাহলে ভার্ব সরাসরিভাবে ইউজ করা যাবে? যাচ্ছে না। প্রিপোজিশনের পরে তাহলে কি হচ্ছে এখানে? এটা হয়তো বি নাম্বার অথবা ডি নাম্বার, যে কোনো একটা হবে। তাহলে দেখি আমরা, হি ওয়েন্ট টু হসপিটাল আফটার, কোনটা হবে? হিটিং নাকি আঘাত পেয়ে? তার মানে সে আঘাত হয়, দিস ইজ প্যাসিভ, কোনো অ্যাকশন সে কি করে? রিসিভ করে। তো অ্যাকশন রিসিভ করার কারণে ইট শুড বি প্যাসিভ। তাহলে প্যাসিভ হওয়ার কারণে এখানে হিটিং দেওয়া যাচ্ছে না। অপশন গোজ ফর অপশন ডি নাম্বার। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার বিং হিট, সে হসপিটালে গিয়েছিল অন দ্য হেড উইথ এ বোতল, একটা বোতল দ্বারা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে, দিস ইজ প্যাসিভ। ঠিক আছে, তাহলে প্যাসিভ হওয়ার কারণে অপশন এখানে কোনটা হবে? ডি নাম্বার হবে এটা উত্তর। তারপরে দেখি, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, ভুল বানান জানতে চাইছে এটা। অ্যাপ্রিহেনশন, দিস ইজ কারেক্ট। এক্সপ্লেইনেশন, দেখো এখানে আইটা হবে না, এটা এখানে ভুল বানান বলছে, ইনকারেক্ট বলছে। অ্যান্সার বি নাম্বারটা এটা উত্তর হবে। ট্রাঙ্কুয়ালিটি, এটা দিস ইজ নাউন, শান্ত। ডুপ্লিসিটি, এটাও তোমার নাউন, এটা এখানে বানান ঠিক আছে, এটা বানান ঠিক আছে, এটা বানানো ঠিক আছে। রেদার এখানে ভুল বানান বলছে কোনটা? এখানে বি নাম্বার হচ্ছে, এক্সপ্লেনেশন হবে, আইটা এখানে হচ্ছে না। সো এই হচ্ছে মোটামুটি আমার এমসিকিউ। তাহলে 15টা এমসিকিউ যদি আমি একটু চেক আউট করি, 15টার মধ্যে দেখা যাচ্ছে টেক্সটের দিকে আমি যদি চেক আউট করি, টেক্সটটা আসলে দুইটা আসছে সরাসরি, এই তোমার কোনটা অ্যান্টোনিমটা এটা, আর দেখা যাচ্ছে ওদিকে কোনটা বানান, এটা আসে নাই। হ্যাঁ, ডেভিয়েট এটা আসছে, এটা এডুকেশন, টেক্সের এডুকেশন যে চ্যাপ্টার, এডুকেশন যে ইউনিট, সেখান থেকে আসছে এটা সিনোনিমসটা, ডেভিয়েটটা। আর অন্যগুলো টেক্সটের বাইরে থেকে এগুলো, এটাও বইয়ের বাইরে, এটাও সবগুলাই মোটামুটি নন টেক্সচুয়ালগুলি দিয়েছে। এখানে একটা ছিল, আর এখানে যদি বলি রিগোরাস অ্যান্টোনিম, ইয়েস এটা। না সরি, ওইটা না, এটা স্পেলিংটা কোনো না কোনো দিকে এক্সপ্লেনেশন হয়তো বই পেয়ে যাবা। তাহলে এটা দুইটা, তাহলে দেখা যাচ্ছে 15টার মধ্যে দুইটা মাত্র টেক্সট থেকে ফার্স্ট পেপার থেকে এবার চলো একটু রিটেন একটু দেখি একটা প্যারাগ্রাফ। একটু আমরা টেন্স ছিলাম যে প্যারাগ্রাফটা আসলে টেক্সচুয়াল আসে কি নন টেক্সচুয়াল দিয়ে দিয়েছে। এবার প্যারাগ্রাফটা কি বলছে? এটা হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, কীভাবে শিক্ষাটা
একজনের জীবনকে কি করতে পারে, আলোকিত করতে পারে। সো আশা করি এটার যেরকম লেখা উচিত সেরকম ভালো করে লিখতে পারছো। ইভেন এখানে হাউ এইচ ক্যাপিটাল হওয়া উচিত, মানে ক্যাপশনের মধ্যে, টাইটেলের মধ্যে টাইটেলটা কেমন হওয়া উচিত এগুলো খেয়াল করে লিখছো সব কিছু। এই ক্যান ক্যাপিটাল হওয়া উচিত, ই ক্যাপিটাল হওয়া উচিত, ওয়ান্স লাইফ, সবগুলো এখানে ক্যাপিটাল হওয়া উচিত। নন ক্যাপিটাল হবে না কোনটা, তিনটা ছিল মনে আছে, পড়ানো হয়েছিল। আর্টিকেল, প্রিপোজিশন আছে, কনজাংশন, বাকি সবগুলো কিন্তু এখানে ক্যাপিটাল হওয়া উচিত। তারপরে দেখো এটা লেখার পরে, ঠিকঠাক করে লেখার পরে, তাহলে আশা করি এটা যে টপিক সেন্টেন্স সেটাও ঠিকঠাক করে লিখতে পারছো। সো এখানে মোটামুটি একটা স্যাম্পল দেওয়া, যেরকম স্পেস লিমিট করে দেওয়া ছিল এটার মধ্যে আশা করি তুমি এটা ঠিকঠাক করে লিখতে পেরেছো। তো ঠিকঠাক করে লিখতে পারো, 10-এর মধ্যে এখানে 7-8 পাওয়াটা খুবই পসিবল, ইটস কোয়াইট পসিবল, টেক্সট রিলেটেড যেহেতু আস। তারপরে এখানে এইটা হয়তো অনেকে একটু বলতে পারো এটা বইয়ের বাইরে থেকে দিছে, হ্যাঁ টেক্সচুয়াল আসে না, এটা নন টেক্সচুয়াল দিছে, বাট এটা আমরা কিন্তু অনেকে ইউজ করি আমরা এটা। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। একটা কভার দেখে তুমি একটা বুকের, একটা বইয়ের তুমি কোনো কিছু জাজ করতে পারো না, কারণ দেখে হয়তো সে অনেক বেশি উইক মনে হইতে পারে, দেখে হয়তো সে অনেক বেশি পাওয়ারফুল হইতে পারে, দেখে মনে হইতে পারে, হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ অন্য সাইডে সে হয়তো ভালো কিছু করতেই পারে। তাই এটাই তুমি এখানে এক্সপ্লেন করলা, 5টা বাক্যে হয়তো এখানে তুমি ইউজ করলা। যে কোনো একটা স্যাম্পল দেওয়া আছে এখানে, একটা আমাদের স্যাম্পলটা তুমি লিখতে পারো। তুমি হয়তো একটা আর তো অনেক ভালো লিখতে পারো, বাট একটাই কথা বারবার বলি, ইজি আসছে মোটামুটি, তুমি যদি একটু গুছিয়ে লিখতে পারো। একটাই কথা, কম যেটা জায়গাটুকুতে স্পেসের মধ্যে স্পেস ফিক্স রেখে, স্পেসটাকে টার্গেট রেখে কম লেখো, কিন্তু টু দ্য পয়েন্টে লেখো। ইউ হ্যাভ টু গো ফর কোয়ালিটি, নট দ্য কোয়ান্টিটি, পরিমাণের দিকে যাওয়া উচিত ছিল না। তারপরে দেখি আমরা রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস, 5টা এখানে। অন দ্য ইভ অফ, প্রাককালে কোনো কিছু ভায়োলেট করা, কোনো কিছু, নাউন ফর্ম, ফার্বেন্টলি, প্রচণ্ড বা তীব্রভাবে, কনসিকুয়েন্স, ফলাফল, অ্যাপ্রিসিয়েট করা, প্রশংসা করা, সবগুলো মোটামুটি টেক্সচুয়াল আসে এখানে। তাহলে এটা যদি আমি এই 5 মার্ক টেক্সচুয়াল ধরি, আর এখানে এটা যদি বইয়ের বাইরে ধরি, আর প্যারাগ্রাফটা যদি টেক্সচুয়াল দিই, তার মানে 10। দ্যাট মিনস ইন টোটাল আমি যদি বলি, এমসিকিউতে দেখা যাচ্ছে 15-এর মধ্যে 13 হচ্ছে তোমার নন টেক্সচুয়াল, আর 2টা হচ্ছে টেক্সচুয়াল। আর ইয়েতে রিটেনের মধ্যে 20-এর মধ্যে দেখা যাচ্ছে কত, 5 আর হচ্ছে 10, 15 আর হচ্ছে এদিকে 5। দ্যাট মিনস নন টেক্সচুয়াল দেখা যাচ্ছে কত, 5 3 8 2 28, আর 5 আর 2 7। এই হচ্ছে মোটামুটি, আমি যদি একটু ব্রেকডাউন করি, তাহলে এটা হচ্ছে তোমার নন টেক্সচুয়াল, আর 2টা এমসিকিউ, এটা এমসিকিউ, এটা হচ্ছে রিটেন হচ্ছে 5। ওকে, তাহলে এটা কত টোটাল, 7। তাহলে 7 দেখা যাচ্ছে একমাত্র কোত্থেকে আসলো, 7 দেখা যাচ্ছে তোমার কোত্থেকে আসলো, এমসিকিউ প্লাস রিটেন। এটা হচ্ছে তোমার কত, এটা নন টেক্সচুয়াল, এটা টেক্সচুয়াল, উল্টা বললাম, আই গানা গেস। আচ্ছা 5 না, এখানে মানে 10, সরি। টেক্সচুয়াল কোনটা রিটেনের মধ্যে আমি যদি বলি, এটা বইয়ের বাইরে থেকে 10, তাহলে 10 আর কত, 5 15, সরি আমার লিখতে ভুল হয়েছে, তাহলে এখানে 15, তাহলে 15 দিকে কত, 17, তাহলে এখানে কত হবে, এখানে হবে 5, তাহলে 5 আর কত, 18 আর হচ্ছে 17, 18 আর 17 কত, 35, এই হলো টোটাল 35। তাহলে টেক্সচুয়াল হচ্ছে নন টেক্সচুয়াল। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা ইংলিশ পার্টটা। সো এখন আমি আমন্ত্রণ জানাবো বাবলা ভাইকে সাধারণ জ্ঞান পাঠ্যক্রম নিয়ে। থ্যাংক ইউ। হিমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এরা ছাড়া কাউসার ভাইকেও ধন্যবাদ বাংলা এবং ইংলিশ পার্টের সলভ করে দেওয়ার জন্য। আমি সরাসরি কালক্ষেপণ না করে সাধারণ জ্ঞান অংশে চলে যাব। সাধারণ জ্ঞান অংশ সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে সেই আলোচনায় যাব না, সরাসরি সলভে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান কোন দেশে? বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান কোন দেশে, প্রশ্নটা তোমরা যারা আছো চাইলে অ্যান্সার করতে পারো, না পরীক্ষা দিয়ে আসছো তোমরা একটু জানাতে পারো যদি আমাদের কোনো কনফিউশন থাকে। আমাদের প্রিপারেশন বুকের ইন্টারন্যাশনাল যে পার্ট, সেটার 42 নম্বর পৃষ্ঠায় সরাসরি দেওয়া আছে ট্রয় নগরী। অনেকে ট্রয় নগরীর নাম শুনে মনে করতে পারো গ্রিস, কারণ গ্রিকদের সাথে এখানে যুদ্ধটা হয়েছিল, বাট জায়গাটার অবস্থান আসলে এটার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তোমার কোথায়, তুরস্কে। গ্রিক মাইথোলজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এই ট্রয় নগরী বা ট্রয় সিটি, যেখানে স্পার্টানদের সাথে হচ্ছে এই ট্রয় নগরীর তখন যে রাজবংশ ছিল। আমরা প্যারিস হেলেনের গল্প আমি আমার ছোটবেলার ভিডিও ক্লাস থেকে শুরু করে আমার ক্লাস যে কোনো ক্লাসেই গল্পটা বলি, সো এটা কম বেশি তোমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের জানার কথা ঘটনাটা। বিখ্যাত ট্রয় নগরী পরবর্তীতে ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় খুঁজে পাওয়া গিয়েছে, তুরস্কতে। তাহলে অ্যান্সার গোস ফর নাম্বার বি, টার্কি। বর্তমানে তো তুরস্ক বলা হয় না, তুর্কিয়ে বলা হয়, কিন্তু তারপরও
আমি পড়ানোর সময় কিন্তু সবসময় তুরস্কই বলতাম, কিন্তু তুর্কিয়ে যদিও নামকরণ করা হয়েছে, বাট তারপরে দেখো প্রশ্নে কিন্তু তুরস্ক শব্দটাই দিয়েছে। তাহলে অ্যান্সার গোস ফর নাম্বার বি, তুরস্ক। আমাদের প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্ট 42 পেজে সরাসরি উল্লেখ করা আছে। ওকে, নেক্সটে চলে যাই আমরা একটু। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটা? এটাও আমাদের ইন্টারন্যাশনাল ক্লাস শুরুই হয়েছিল এই প্রশ্নটা দিয়ে। মনে করে দেখো, ম্যারাথন ক্লাস আমরা এই প্রশ্নটা দিয়েই শুরু করেছিলাম। এটা খুঁজে পাবা আমাদের প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পেজে, ইন্টারন্যাশনালের 4 নাম্বার পেজে তোমরা এটা সরাসরি খুঁজে পাবা। পৃথিবীর গুরুত্বপূর্ণ সভ্যতাগুলো, মেসোপটেমিয়া সভ্যতা। তো আমি যখন কোনো দেশের পূর্ব নাম এবং বর্তমান নাম পড়াই, তখন দুইটা জিনিস আমি একদম স্পেসিফিক করে বলে দিই ক্লাসে। এবার ম্যারাথন ক্লাসেও ব্যতিক্রম হয় নাই, যে ইরানকে বলা হয় পারস্য, ইরানকে একসময় বলা হইতো পারস্য, অ্যান্ড হচ্ছে ইরাককে বলা হইতো মেসোপটেমিয়া, ব্যাবিলন, এরকম অনেক নাম আছে। কিন্তু পারস্য মানেই শুধু ইরান না, পার্সিয়া মানে বিশাল একটা সাম্রাজ্য, তার ভিতরে অনেকগুলো দেশ ছিল। তেমনইভাবে মেসোপটেমিয়া মানেও যে শুধু ইরাক, ব্যাপারটা এইরকম না। কিন্তু আবার কথা আছে, অশোক যখন ভারতবর্ষ শাসন করত, তখন তার শাসনামলে শুধু বর্তমান ভারত ছিল না, বর্তমান ভারতের সাথে পাকিস্তানও ছোট করে ছিল, বাংলাদেশ তো অবভিয়াসলি ছিল, চীনের একটা অংশ কিন্তু সে শাসন করত। কিন্তু আমরা কি কখনো বলি যে অশোক ছিল চীনের শাসক? ব্যাপারটা ওই রকম। মেসোপটেমিয়া সভ্যতার ভিতরে এরকম অনেক দেশ ছিল, কিন্তু সভ্যতাটা গড়ে উঠেছিল কোথায়? দজলার ফোরাত, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর অববাহিকায়। আর এই দুইটা নদীর মাঝখান দিয়ে গেছে কোন দেশ? ইরাক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ইরাক। এই সভ্যতাটা ইরাককে কেন্দ্র করে গড়ে উঠেছে, পরবর্তীতে ছড়াই গেছে অনেক দেশে। তাহলে উইদাউট এনি কনফিউশন দ্য অ্যান্সার গোস ফর ইরাক। যদিও মেসোপটেমিয়া সভ্যতার ভিতরে কিছু অংশ তুরস্কের ছিল, সিরিয়ার ছিল, মিশরেরও থাকতে পারে, উইডন্ট নো, কারণ এই সভ্যতার পরিধি তো আর তখন তো স্কেল দিয়ে মাপা যাইতো না। বাট এটার চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ইরাক। ওকে, আমরা পরবর্তীতে 3 নম্বর প্রশ্নে চলে যাই। হাইরোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? হাইরোগ্লিফিক চিত্র লিখন পদ্ধতি বলা হয়, ছবির মাধ্যমে যে লিপি করা হয়েছিল। মেজর লিপি, এটাকে ডান দিক থেকে বাম দিকে লেখা যাইতো, বাম দিক থেকে ডান দিকে লেখা যাইতো, কিছু কিছু জায়গায় ভার্টিক্যালি লেখারও নিদর্শন পাওয়া যেত। সবচেয়ে দৃশ্যমান সিম্বল ছিল তাদের হাঁসের মতো সিম্বল, একটা চিকন হাঁস, যেটা দিয়ে বেশিরভাগ তারা মানে ভাব প্রকাশ করত। যাই হোক না কেন, এই হাইরোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? এটাও একদম তোমরা তোমাদের প্রিপারেশন বুকের জাস্ট ওই মেসোপটেমিয়ান সভ্যতার পৃষ্ঠাটা উল্টাবা, 6 নম্বর পৃষ্ঠায় সরাসরি দেখবা যে মিশরীয়দের অনেক কীর্তি ছিল, তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কীর্তি ছিল হচ্ছে আমাদের এই হাইরোগ্লিফিক লিপি যে লিখন পদ্ধতি, সেটা চালু করা। তাহলে অ্যান্সার কি হবে? সি নাম্বার, মিশরীয়। তাহলে 3টা প্রশ্ন, একদম বেসিক 3টা প্রশ্ন আসছে। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? দেখো, শাহী এটাও সরাসরি আমাদের প্রিপারেশন বুক বাংলাদেশ যে অংশটা, সেটার 19 নম্বর পৃষ্ঠায় ছিল, যেখানে লেখা আছে যে তোমার কি বলে, তার নাম হচ্ছে শামসি সিরাজ আফিফ। তিনি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসের উপাধি দিয়েছিলেন শাহী বাঙ্গালা। কি উপাধি দিয়েছিলেন? শাহী বাঙ্গালা। কোনো কোনো বইয়ে শাহী বাঙ্গালা দেখা যায়, কোনো কোনো বইয়ে শাহী বাঙ্গালাহ দেখা যায়, একটা হও আছে। যেটাই হোক না কেন, শামসুদ্দিন আফিফ তিনি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসের উপাধি দিয়েছিলেন শাহী বাঙ্গালা। এটাও সরাসরি আমাদের প্রিপারেশন বুক থেকে আসা প্রশ্ন। স্টারলিংক কি? এলন মাস্কের নাম আমরা সবাই শুনছি, বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করলো, পিছনে দাঁড়ায় ছিল। হ্যাঁ, তো এই এলন মাস্কের একটা কোম্পানি আছে, আমরা জানি মহাকাশ যান নিয়ে, মহাকাশ গবেষণা নিয়ে, নাম কি? স্পেসএক্স। স্পেসএক্স থেকে পরিচালিত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার যে কোম্পানিটা হোক বা যে সার্ভিসটা হোক, সেটাকে বলা হয় স্টারলিংক। আমরা যেমন ব্রডব্যান্ড কানেকশন পাই, যেটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার বা তার দিয়ে টানা হয়, কিন্তু এটা ডিরেক্টলি স্যাটেলাইটের সাথে কানেক্ট করবে। কিভাবে? অনেকের বাসায় আকাশ বা এরকম ডিশের লাইন আছে না, যে ডিরেক্ট স্যাটেলাইট থেকে ডেটা নিয়ে আমাদের টিভিতে হচ্ছে মাল্টিমিডিয়া চ্যানেল দেখায়, ঠিক তেমনই হবে। স্টারলিংকের সুবিধা কি? কোনো সময় মানে কোনো কর্তৃপক্ষ চাইলেই তার পুড়ে গেছে এই কথা বলে নেট বন্ধ করে দিতে পারবে না, ঠিক আছে? এটা সবসময় যতদিন স্যাটেলাইট ওপেন থাকবে, সবসময় তুমি ইন্টারনেট সংযোগটা পাবা। বাংলাদেশে এটা নিবন্ধনের কাজ চলতেছে, হয়তো কয়েক বছরের ভিতরে বাংলাদেশে স্টারলিংক চলে আসবে। তাহলে স্টারলিংক কি? কথা শুনে বোঝা যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। অ্যান্সার কি হবে? বি নাম্বার, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। ভাই এটা কি আছে? অবশ্যই এটাও আছে। এটা আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকের, আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকের 759 নাম্বার পেজে সরাসরি এই প্রশ্ন ছিল এবং অ্যান্সারও এটা ছিল। তাহলে আমাদের উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংকের 759 নাম্বার পৃষ্ঠায় গেলে তোমরা এই প্রশ্নটাও পেয়ে যাবা। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে? অনেকে হয়তো সামাজিক বিবর্তনবাদ কথাটা হয়তো শুধু বিবর্তনবাদ শুনেছ, সামাজিক বিবর্তনবাদ হয়তো অনেকের কাছে নতুন। বিবর্তনবাদের জনককে আমরা চিনি চার্লস ডারউইন, কিন্তু তার আগে সোশ্যাল কথাটা যুক্ত করেই তো ঝামেলাটা লেগে গেছে। এইটাও তোমরা আমাদের বইয়ে পেয়ে যাবা। আমাদের বইয়ে পেয়ে যাবা তোমরা সাবজেক্টিভ জিকের 172 নম্বর পৃষ্ঠা। তোমাদেরকে সাবজেক্টিভ জিকের আলাদা বই দেওয়া হয়েছে, সেটা 172 নম্বর পৃষ্ঠায় গেলে দেখবা লেখা আছে হার্ভার্ড স্পেন্সার
তিনি বেশ কিছু থিওরি নিয়ে কাজ করেছেন, তার ভেতরে সমাজবিজ্ঞান ছিল, সামাজিক বিজ্ঞানের ভিতর বিবর্তনবাদ কিভাবে এখানে ইভলভ করেছে এই স্ফেয়ারের ভিতর থেকে, সেটা নিয়ে তার কর্মকাণ্ডের কথা একদম লিখে দেওয়া আছে। ওই 2 লাইনের ভিতরে সরাসরি এই প্রশ্নটা পেয়ে যাবা যে সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব বা সোশ্যাল ইভলিউশন থিওরির এটা মেইন পায়োনিয়ার ছিলেন কে? হার্ভার্ড স্পেন্সার। তাহলে সাবজেক্টিভ জিকের 172 নাম্বার পৃষ্ঠায় গেলে তোমরা এটা পেয়ে যাবা। অ্যান্সার গোস ফর নাম্বার সি, হার্ভার্ড স্পেন্সার। নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? এটা বিগত বছরে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, আমরা ক্লাসে সবসময় পড়াই। বাংলাদেশ বিষয়বলির তোমরা প্রিপারেশন বুকে পাবা, আন্তর্জাতিক প্রিপারেশন বুকেও পাবা। আমি যদি তারপরও বলি, প্রিপারেশন বুকে যদি তুমি 183 নম্বর পৃষ্ঠায় চলে যাও তাহলে এই প্রশ্নটা সরাসরি পেয়ে যাবা। সুনীল অর্থনীতি, বাংলায় বলা হয় সুনীল অর্থনীতি, ইংরেজিতে বলা হয় ব্লু ইকোনমি। কিসের সাথে জড়িত? সমুদ্র সংক্রান্ত অর্থনীতি। ঠিক আছে, সমুদ্র নীল, তাই নামের সাথে মিল রেখে সমুদ্রের সংক্রান্ত অর্থনীতির ভিতরে কি কি বিষয় আছে? সমুদ্রের তলদেশে যত রিসোর্স আছে সেটাও, এবং সমুদ্র ভাগ দিয়ে যত ট্রেড অ্যান্ড বিজনেস কন্ডাক্ট করা হয় পুরোটাকেই একসাথে বলা হচ্ছে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। অ্যান্সার গোস ফর নাম্বার ডি, সমুদ্র সম্পদ বা মেরিন রিসোর্সেস। ওকে, পরের দিকে চলে যাই। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার সমাধি আছে? ঈশা খাঁর ছেলে মুসা খাঁর সমাধি আছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, যার অবস্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ভাই এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আমাদের প্রিপারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আর এই প্রশ্নটা পাবা আমাদের বাংলাদেশ বিষয় বলি প্রিপারেশন বুকের 26 নম্বর পৃষ্ঠায়, যেখানে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি আছে? মুসা খাঁর সমাধি আছে। এটাও আমাদের বাংলাদেশ বিষয় বলি যে প্রিপারেশন বুক, সেটাতে তোমরা পেয়ে যাবা। দেখো, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনিকে বলা হয় ফ্যাসিবাদের জনক। অনেকে ভুল করে অ্যাডলফ হিটলার দিয়ে দিতে পারো, তিনি হচ্ছে নাৎজিবাদ বা নাজিবাদের জনক হচ্ছে অ্যাডলফ হিটলার, আর ফ্যাসিবাদের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি। এটা আমরা রিসেন্ট জিকেতে উল্লেখ করেছি, সেই সাথে আমাদের প্রিপারেশন বুকে ছিল। আমাদের প্রিপারেশন বুকে ইন্টারন্যাশনাল বিষয়গুলি 213 নম্বর পৃষ্ঠা, আর রিসেন্ট জিকে 1-এর প্রথম পৃষ্ঠাই ছিল। কেউ অন্য কিছু পড়ো নাই, মনে করো প্রথম যে সাপ্লিমেন্ট হাতে দিছে ওটা যদি প্রথম পৃষ্ঠাও কেউ পড়ে যাও, অ্যাটলিস্ট একটা কমন পাওয়ার কথা। রিসেন্ট জিকে 1-এর প্রথম পৃষ্ঠায় ছিল ফ্যাসিবাদের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি। কোন দেশে ছিলেন? ইটালির। সামনের দিকে চলে যাই। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘের 2টা বিশ্ববিদ্যালয় আছে, একটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, একটা জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে কোস্টারিকাতে, আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের টোকিওতে। কোথায় অবস্থিত? অ্যান্সার গোস ফর নাম্বার সি, জাপানের টোকিওতে। এটা পেয়ে যাবা হচ্ছে তোমরা প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্টের 130 নম্বর পৃষ্ঠায়। প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল 130 নম্বর পৃষ্ঠা। দেখো আমরা সোফার কতগুলো প্রশ্ন দেখে ফেলছি, আমাদের পড়ানোর বাইরে থেকে, হুবহু আমাদের বইয়ের লাইনের বাইরে থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রশ্ন দেখলাম না। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ? পড়ানো হয়েছে, অ্যান্সার করা তোমার দায়িত্ব। কিভাবে পড়ানো হয়েছে দেখো, এবং আমাদের বইয়ে কিভাবে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কনটেক্সট তোমরা জানো, এবং বিশ্বের জিওপলিটিক্যাল ম্যাটারে কোন দেশ কোথায় অবস্থিত, কোন বলয়ে অবস্থিত, সেটা তোমাদের বইয়ে আসছে, ক্লাসে পড়ানো হয়েছে। এখন একটা একটা করে বলি। যদি প্রথমে উত্তর কোরিয়ার কথা আসে, তোমরা জানো রাশিয়া যখন যুদ্ধটা শুরু করলো, ওই দোনেস্ক আর লোহান্স্ক যখন দখল করলো, তার পরবর্তীতে সর্বপ্রথম যে দেশগুলো স্বীকৃতি দেয় ওদেরকে স্বাধীন দেশ হিসেবে, তার ভিতরে কোন দেশ ছিল? প্রথম ছিল হচ্ছে নর্থ কোরিয়া। তাই নর্থ কোরিয়া রাশিয়ান আগ্রাসনকে সমর্থন দানকারী প্রথম দেশ। বোঝা যাচ্ছে? একটু কঠিন করে বুঝাই, পরে সহজ করে বুঝাচ্ছি। এরপরে চীন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যখন ইউএসএ স্যাংশন দিয়ে দিল, রাশিয়ার যখন ব্যবসার হাতপাত গোটায় আসতেছিল, সবচেয়ে বেশি পরিমাণে ব্যবসা এক্সপ্যান্ড করছে রাশিয়া থেকে চীন। তাহলে চীন তো রাশিয়াকে সাপোর্ট দেওয়া, এবং রাশিয়া যে পরিমাণ অস্ত্র সাপ্লাই পায়, আনঅফিসিয়ালি 80% অস্ত্র সাপ্লাই যায় হচ্ছে চীনের পক্ষ থেকে। এটা তো কঠিন কথাবার্তা, সহজ করে যদি বুঝো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি পক্ষ হয়, বিপক্ষ ইউক্রেন ছাড়া যদি সেকেন্ড কোনো দেশ চিন্তা করো, সেটা কে? আমেরিকা। আমেরিকার বন্ধুকে শত্রুকে এবার বের করো। চীন এবং উত্তর কোরিয়া, সে কি আমেরিকার পক্ষে যে ইউক্রেনের পক্ষে যাবে? জীবনেও না। তাহলে এই 2টা অপশন তো আগেই বাদ। বাকি থাকছে কি? বেলারুশ এবং হাঙ্গেরি। বেলারুশ এবং হাঙ্গেরির ভেতরে আমাদের বই আন্তর্জাতিক পার্টে তোমরা দেখবে একটা টপিক আছে সিআইএস, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, যে দেশগুলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হয়েছে এবং পরবর্তীতে সংগঠন গড়ে তুলেছে, তাদেরকে নিয়ে গঠিত সংগঠন হচ্ছে সিআইএস। তাহলে যেটা আমার পেট থেকে বের হয়েছে সে তো আমার সাথে গাদ্দারি করবে না। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে বেলারুশ আসছে, এই বেলারুশ সোভিয়েত ইউনিয়নের সাথে তোমার বিপক্ষে যাবে না, এটাও বোঝা যাচ্ছে। তাহলে এটা যদি তোমরা আন্তর্জাতিক পার্ট পড়ে থাকো তাহলে বোঝা যাচ্ছে। বাকি থাকে হচ্ছে হাঙ্গেরি। কি বাকি থাকে? হাঙ্গেরি বাকি থাকে। এখন হাঙ্গেরি কি? ন্যাটোর সদস্য দেশ, আমরা জানি হাঙ্গেরি হচ্ছে ন্যাটোর সদস্য দেশ। আর যুদ্ধটা তো হচ্ছেই রাশিয়া বনাম ইউক্রেন না, রাশিয়া বনাম ন্যাটো বা রাশিয়া বনাম ইউএসএ। তাইলে হাঙ্গেরি সমর্থন করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা এইরকম না যে হাঙ্গেরি
রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করে নাই বিধায় সরাসরি ইউক্রেনকে সাপোর্ট করতে গেছে। তারা অনেকটা পলিটিক্যালি কারেক্ট থাকতে চাইছে, কিন্তু তারপরও মানে রুশ ইউক্রেন যুদ্ধে শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এবং পরবর্তীতে আকাশসীমা ব্যবহার করতে দেওয়া, এরকম অনেক কারণে ইয়াতে দেখা গেছে যে এখানে হাঙ্গেরির অবস্থানটা কি সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই যদি আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যেমন অক্ষ শক্তির দেশ মিত্র শক্তির দেশ, সেটা কিভাবে বের করছি, কার বন্ধুকে, বন্ধুর শত্রুর বন্ধু যে আমার শত্রু হয়ে যায়, সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা বের করতে পারো। চীন এবং উত্তর কোরিয়া অ্যান্সার হবে না, বেলারুশ সিআইএস এর সদস্য ছিল, তাই এখানে অ্যান্সার গোস ফর নাম্বার ডি, হাঙ্গেরি। ঠিক আছে, ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, ডি নাম্বার, হাঙ্গেরি। ওকে, আমরা সামনের দিকে চলে যাই। যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? দেখো, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবে পরিচিত কোন দল, এটা সাম্প্রতিকের সাথে বেশ প্রাসঙ্গিক একটা প্রশ্ন। রিসেন্টলি যেহেতু মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, দুইটাই মেজর দল আছে, ডেমোক্রেট এবং রিপাবলিকানরা। তো যদি তুমি সাল দিয়ে চিন্তা করো, গ্র্যান্ড ওল্ড পার্টি, আসলে গ্র্যান্ড ওল্ড পার্টি না, সংক্ষেপে জিওপি বলা হয়, আমেরিকার মানুষজন এটাকে জিওপি নামে চেনে। গ্র্যান্ড ওল্ড পার্টি হোক বা এটা হচ্ছে গ্যালেন্ট ওল্ড পার্টি, দুইটাই বলা হয়, গ্র্যান্ড ওল্ড পার্টি অথবা গ্যালেন্ট ওল্ড পার্টি। এটা বলা হয় হচ্ছে রিপাবলিকানদেরকে। ইউএস এর তো সমৃদ্ধ ইতিহাস, তাদের ইতিহাসে সিভিল ওয়ারের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং পরবর্তীতে সাধারণ মানুষজন যারা ওদের সিটিজেন যারা, তাদের মুখ থেকেই আসলে এই শব্দটা প্রচলিত হয়ে আসছে যে রিপাবলিকানদের আরেকটা নাম হচ্ছে জিওপি, গ্যালেন্ট ওল্ড পার্টি বা গ্র্যান্ড ওল্ড পার্টি। ঠিক আছে, সামনের দিকে চলে যাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য কতজন? এটা আমাদের প্রিপারেশন বুক বাংলাদেশ অংশের তোমরা একদম শুরুতে রোমান সংখ্যায় 6 নাম্বার পেজে গেলে তোমরা এটা পেয়ে যাবে। আমাদের পুরো উপদেষ্টা মণ্ডলীর একটা তালিকা আছে, সেই তালিকা গেলে দেখতে পারবা নারী উপদেষ্টাদের ভেতরে আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, আমি একটু সংক্ষেপে লিখি, সৈয়দা রিজওয়ানা হাসান। তারপরে আমাদের আরো আছেন হচ্ছে ফরিদা আক্তার আছেন, এবং সেই সাথে আছেন শারমিন মুর্শিদ। ফরিদা আক্তার আছেন শারমিন মুর্শিদ, শারমিন মুর্শিদ। তোমরা আমাদের এটা প্রিপারেশন বুক বাংলাদেশ অংশের 6 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে, এবং সেই সাথে আছেন হচ্ছে নূরজাহান বেগম। তাহলে দেখো, ওই লিস্টের ভেতর থেকে এই 4 জনের নাম তুমি খুঁজে পাবা, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা ইয়াসমিন, পারভিন, শারমিন এবং নূরজাহান বেগম, এই 4 জন। তাহলে অ্যান্সার কতটা হবে? অ্যান্সার হবে হচ্ছে 4। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কতজন? অ্যান্সার হবে সি নাম্বার, 4 জন। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, অনেকবার পড়ানো হয়েছে, আমরা লাস্টও যে তোমাদেরকে লাস্ট রিভিশন ক্লাস নিয়েছি সেখানেও তোমাদের রিয়াদ ভাইয়া তোমাদেরকে পড়াই দিচ্ছে। আমি সাম্প্রতিক যে লাস্ট ক্লাসটা কাউসার ভাইয়া, আমি এবং আসিফ মিলে নেওয়া হয়েছে, সেখানে আমরা ওই পিছনে যতজনের ছবি ছিল সবার নাম বলিনি, আমি 2টা মানুষের নাম বলছিলাম। একজন হচ্ছে সৈয়দ রেফাত হাসান এবং আরেকটা হচ্ছে মোবাশ্বের মোনেম। এই 2 জনের নাম আমি বলেছিলাম, আমি স্পষ্ট করে মনে করে দেখো, এটা আমাদের রিসেন্ট জিকের 1 নাম্বার যে খণ্ড সেটার 2য় পেজে এটা আছে। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি যিনি, চিফ জাস্টিস অফ বাংলাদেশ, তিনি সৈয়দ রিফাত আহমেদ, ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, তিনি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি। সামনের দিকে চলে যাই। আমি রাষ্ট্র, এটা ফরাসি বিপ্লব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন। আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট, এই কথাটা বলেছিলেন হচ্ছে চতুর্দশ লুই। কে বলেছিলেন? অ্যান্সার গোস ফর নাম্বার সি, চতুর্দশ লুই। এটা পেয়ে যাবে তোমরা প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্ট 310 নম্বর পৃষ্ঠায়। আমাদের ইন্টারন্যাশনাল প্রিপারেশন বুকের 310 নম্বর পৃষ্ঠা সরাসরি আছে ফরাসি বিপ্লবের আগে আই এম দ্য স্টেট বা আমি রাষ্ট্র কথাটা বলেছিলেন কে? লুই বংশের চতুর্দশ রাজা, চতুর্দশ লুই, লুই বংশের চতুর্দশ লুই বলেছিলেন এই কথা। বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান? এটাও তোমাদের লাস্ট রিভিশন ক্লাসে তোমাদেরকে স্পষ্ট করে তোমাদের রিয়াদ ভাইয়া ওইটা পড়াই দিছিলেন, বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান। তোমাদেরকে ওই ক্ষুদ্র নিগোষ্ঠী যখন পড়ানো হচ্ছিল, সবচেয়ে বেশি পার্বত্য অঞ্চলের ভেতরে সবচেয়ে বেশি কারা, সমতলে কারা, এটা পড়ানোর সময় বলা হয়েছিল মুসলমান আদিবাসী গোষ্ঠী কারা। তাহলে এটা অ্যান্সার কি হবে? এ নাম্বার, পাঙ্গন। এটা তো সেখানে পড়ানো হয়েছিলই, এবং সেই সাথে তোমাদের এটা প্রিপারেশন বুক বাংলাদেশ অংশের 89 নম্বর পৃষ্ঠায় আছে। প্রিপারেশন বুক বাংলাদেশ অংশের 89 নম্বর পৃষ্ঠায়। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল? বরাবরই বলে আসতেছিলাম এবছর মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমি লাস্ট ক্লাসও বলছি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই না, যদিও আসে খুব বেশি হলে একটা প্রশ্ন আসতে পারে। অ্যান্ড মেইন ক্লাসে আমরা পড়ানোর সময় বলছিলাম মুক্তিযুদ্ধে আসলে ব্যক্তিভিত্তিক সাফল্য থেকে প্রশ্ন কম আসবে, প্রশ্ন আসলে সেক্টর বা কমান্ডারদের ভেতর থেকে আসবে। দেখো আমাদের কথা ফলেছে, এবং সেক্টরের ভেতর থেকে সবচেয়ে বেসিক প্রশ্নটাই আসছে, কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? নৌবাহিনী দ্বারা পরিচালিত সেক্টর কোনটা? অ্যান্সার গোস ফর 10। তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, 10 নম্বরে। তো রেফারেন্স বলার কিছু নাই, কিন্তু তারপরও বলে দেই প্রিপারেশন বুক বাংলাদেশ অংশের 89 নম্বর পৃষ্ঠায় তোমরা এটা পেয়ে যাবা। ওকে,
পরের দিকে চলে যাই। 1923 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটানিকের সাথে নামটা মিল আছে, টাইটানিক। ওই টাইটানিক যেখানে ডুবে গেছে সেটা দেখার জন্যই একটা সাবমার্সিবল রওনা করেছিল, একটা ডুবোযান বা ডুবোজাহাজ যেটাই বলো না কেন। কোথায় টাইটানিক ডুবছে দেখতে যাব, হ্যাঁ, তাও হচ্ছে মানে স্বয়ংক্রিয় ছিল না, মানুষ নিয়ে গেছে সেখানে। যেহেতু মানুষ নিয়ে গেছে ভালো কথা, 5 জন আরোহী ছিল, 5 জন আরোহী নিয়ে ওই টাইটান চলে গেছে টাইটানিক কোথায় ছিল সেটা দেখার জন্য। এবং একটা সময় যেই আমরা হচ্ছে রাডারে সিগন্যাল হারায় ফেলছি। সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক দিন ধরে আমরা একটা বাবলের ভিতরে ছিলাম, আসলে ডুবে গেছে নাকি ফিরে আসবে, পরবর্তীতে জানা যায় যে আসলে সেটা মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান মূলত কি ছিল? টাইটানিক দেখার জন্য গেছে, তাই তো আর বিমান নিয়ে গেলে তো আর টাইটানিক দেখা যাবে না, ঠিক আছে? আবার তো তোমার কি বলে, জাহাজ নিয়ে যদি যাও তাহলে টাইটানিক কই ডুবে গেছে ধ্বংসাবশেষ তো দেখতে পারবা না, উপর থেকে যাই দেখতে পারবা যে এই জায়গায় টাইটানিক ডুবে গেছে। মহাকাশ যান নিয়ে তুমি তো আর মঙ্গল গ্রহে যাইতেছো না, তাহলে অ্যান্সার কি হবে? ডুবোযান। ভাইয়া এটাও কি প্রিপারেশন বুকে থাকা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। এটা আমাদের প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্ট 305 নাম্বার পৃষ্ঠায় গেলে দেখবা এই প্রশ্ন চলে আসছে। ভাবতে পারো টাইটানিক নিয়ে প্রশ্ন থাকতে পারে আমাদের বইয়ে, কিন্তু টাইটানিকের সাথে এর সাথে প্রাসঙ্গিক বিগত বছরের প্রশ্ন, মানে বিগত বছরের কিছু সাম্প্রতিক তথ্যগুলোর ভিতরে আমরা অ্যাড করে দিয়েছিলাম। 2023 সালে এই টাইটানিক দেখার জন্য টাইটান যাত্রা শুরু করেছিল 5 জন আরোহী নিয়ে। 18 জুলাইয়ের ঘটনা ওইটা, যে পরবর্তীতে ধ্বংস হয়ে যায়। তাহলে এটা কি ডুবোযান? এই জন্যই বারবার বলছিলাম আস্থা রাখো আমাদের উপর। তোমরা সবসময় টেন্স ছিল যে ভাইয়া এর বাইরে কিছু করতে হবে কিনা। তোমাদেরকে একটা কথা বলছি, আমরা ভাইয়ারা যতটুকু জানি সবটুকু তোমাদের শেখানোর চেষ্টা করতেছি। তোমাদের যদি এতটুকু ভরসা থাকে আমরা পরীক্ষা দিলে মোটামুটি ভালো নাম্বার পাবো, তাহলে আমরা যতটুকু পড়াচ্ছি তোমরা পড়ো, তোমরাও ইনশাল্লাহ চান্স পাবা। তার প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর কথা যদি বলো শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দর নায়েক। পৃথিবীর প্রথম প্রেসিডেন্টের কথা যদি বলো তাইলে হচ্ছে ইসাবেলা পেরন আর্জেন্টিনার। মুসলিম বিশ্বের প্রথম প্রেসিডেন্টকে সেটা যদি হইতো তাহলে আনসার হইতো ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্ণপুত্রী। আর এখানে আসছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, হ্যাঁ, যিনি পরবর্তীতে অ্যাসাসিনেট হয়েছিলেন। কে হবে? নান আদার দ্যান বেনজির ভুট্টো। ঠিক আছে, অ্যান্সার কি হবে? বি নাম্বার, বেনজির ভুট্টো। তিনি হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা পেয়ে যাবা তোমরা প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্টের 309 নাম্বার পৃষ্ঠায়। পরের দিকে চলে যায়। অলিম্পিকের পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে। মনে করে দেখো লাস্ট সাম্প্রতিক আমার কাউসার ভাইয়ের ওই এপিসোডে এবং লাস্ট যে রিভিশন ক্লাস বলা হচ্ছিল যে বছর অলিম্পিক হয় ওই বছর বিগত প্রত্যেকটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অলিম্পিক থেকে প্রশ্ন আসছে। মিলাই দেখো, আমরা বলছিলাম কি বলছিলাম না, দেখো অলিম্পিক থেকে প্রশ্ন চলে আসছে। আর ঠিক এই তথ্যটাই দেওয়া আছে আমাদের প্রিপারেশন বুক ইন্টারন্যাশনালে 287 নম্বর পৃষ্ঠায়, যে অলিম্পিকের যে 5টা বৃত্ত দিয়ে 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। যারা জানো না তারা চিন্তা করবা পৃথিবীতে মহাসাগর 5টা, তাহলে অ্যান্সার 5টা হয়ে যাইতে পারে। কিন্তু 7টা মহাদেশ মানে একটা মহাদেশে তো মানুষ থাকে না, অ্যান্টার্কটিকা বাদ, তাহলে বাকি থাকে 6টা। এই 6টার ভিতরে একটা নামে রিপিটেশন আছে, সেটা কি আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সেটাকে মার্চ করে চিন্তা করা হয়েছে। তাহলে বাকি 4টা মহাদেশ আর হচ্ছে 2 আমেরিকাকে মার্চ করে আরেকটাতে, এই 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে হচ্ছে 5টি চক্র। ঠিক আছে, তাহলে অলিম্পিক পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে 5টি মহাদেশকে। সামনের দিকে চলে যাই। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এই ধারণাটা কোথায় দেওয়া হয়েছে দেখো। এটা তোমরা সাবজেক্টিভ জিকে বইটা, তোমরা অনেক বই পেয়ে অনেক সময় ভয় পাইছো, কিন্তু বই খুলে মানুষ আর কিছু না পড়লে প্রথম পৃষ্ঠাটা তো পড়ে। সাবজেক্টিভ জিকে বই উল্টানো লাগবে না, প্রথম পৃষ্ঠাই দেওয়া আছে তোমাদের, একদম সাবজেক্টিভ জিকে বই 1 নাম্বার পৃষ্ঠায় এটা দেওয়া আছে। গ্লোবাল ভিলেজ ধারণাটা কে দেন? গ্লোবাল ভিলেজ ধারণাটা তোমার দিয়েছিলেন হচ্ছে তোমার ইয়াতে হেনরি, কোথায় অ্যান্সার? হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান। তিনি অনেকগুলো বই লিখেছেন, তার ভিতরে এই ধারণাটা বেশ কয়েকটা বইয়ে দিয়েছিলেন। ঠিক আছে, মিডিয়া টিডিয়া নিয়ে অনেক কিছুর উপর বই লিখেছেন। তাহলে এটা তোমরা সাবজেক্টিভ জিকের 1 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নটা পেয়ে যাবা। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণাটা প্রবর্তন করেন কে? হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে এবছরের প্রশ্নে আর কিছু থাকুক না থাকুক বিভিন্ন টার্মিনোলজি থেকে প্রশ্ন আসবে, যেগুলো সোশ্যাল সায়েন্সে পড়ানো হয়। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টেই পড়ো না কেন, আইআরএ পড়ো, ইকোনমিক্সে পড়ো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ো, ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ো, 101-এ তোমাদের যে কোর্সগুলো করানো হবে সেখানে বেসিক কিছু টার্ম নিয়ে কথা বলা হবে। ওই তোমার কি বলে সোশ্যালিজম, কমিউনিজম, গ্লোবাল ভিলেজ, তারপরে হচ্ছে সোশ্যাল ইভলিউশন। দেখো 2টা প্রশ্ন কিন্তু পেয়ে গেছি, সোশ্যাল ইভলিউশন থেকে প্রশ্ন আসছে এবং প্রশ্ন আসছে তোমাদের হচ্ছে গ্লোবাল ভিলেজ থেকে। দেখো ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? বেগম খালেদা জিয়া। তো খুবই স্বাভাবিকভাবে 1 বছর আগে বই লেখা হইলে বেগম খালেদা জিয়ার কীর্তি থেকে তো প্রশ্ন হবে, বা এটা তো অনুমানও করা যায় না, আবার সেটা তো বইয়ে থাকবেও না, বাজারে কোনো বই থাকার কথা না। কিন্তু আমাদের বই পড়লে এটাও কারো মিস যাবে না। তার কারণ কি, আমাদের বই একদম সুন্দর করে লেখা আছে দেশের প্রথম ফ্লাইওভার ছিল হচ্ছে মহাখালী ফ্লাইওভার, যেটা 2004 সালে উদ্বোধন করা হয়।
এইটুক তথ্য তো তোমরা সবাই পড়ে গেছো, পড়ানো হয়েছে তোমাদেরকে যোগাযোগ ব্যবস্থা থেকে। 2004 সালে দেশের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করা হয়। এখন তোমরা কমন সেন্স ইউজ করো। জিয়াউর রহমান কি বেঁচে আছে? না, অপশন থাকে 3টা। হুসেইন মোহাম্মদ এরশাদ, তার ওই স্বৈরাচারী শাসন ওটা 90-এ তো শেষ, এরপরে তিনি বেশিরভাগ কয়েকবার ক্ষমতায় আসছেন, কিন্তু লেজুর ভিত্তিক ক্ষমতায় আসছেন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তার ক্ষমতা ছিল না, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অবসরে চলে গেছেন। তাইলে তখন ক্ষমতায় কে ছিলেন? 2001 থেকে 2006 বেগম খালেদা জিয়া তখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। আর দেশে এরকম বড় প্রকল্প উদ্বোধন করেন কে? ওই সময়ের প্রধানমন্ত্রী। এটা কমন সেন্স। তাইলে আমাদের বইয়ে আছে 2004 সালে দেশের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করা হয়, এবং সেখান থেকে এই প্রশ্নটা আসছে। কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যাচ্ছে, অ্যান্সার হবে হচ্ছে বেগম খালেদা জিয়া। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম। কত জায়গায় রেফারেন্স দরকার তোমাদের বলো? 1000টা রেফারেন্স দেওয়া সম্ভব যেখান থেকে আমরা পড়াইছি। তাহলে এখানে খেয়াল করো যে প্রশ্নটা হচ্ছে এখানে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে যে পরিচালিত যে মানে অভিযানটা ছিল, সেই অভিযানটার নাম কি? অভিযানটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। অ্যান্সার কি হবে? অপারেশন আল আকসা ফ্লাড। এটা পেয়ে যাবা তোমরা প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্টের 217 নম্বর পেজে। সাম্প্রতিকও আছে, কিন্তু প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্টি 217 নম্বর পেজে তোমরা সরাসরি এটা পেয়ে যাবা। এর পরবর্তীতে অপারেশন ট্রু প্রমিস 2.0 সহ অনেকগুলো অপারেশন তোমাদেরকে পড়ানো হয়েছে একই সাথে। কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? যারা ইন্টারন্যাশনালের প্রথম ক্লাস করছো, যত ভাই আপুই ক্লাস নিক না কেন, সব মিস করতে পারে, কিন্তু এই অংশ কেউ মিস করে নাই। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অথবা ওয়ান বেল্ট ওয়ান রোড, দুইটা একই জিনিস। এটা কাদের প্রকল্প? চীনের প্রকল্প। একসময় এটাকে বলা হইতো হচ্ছে সিল্ক রোড প্রকল্প, এখন হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প। পুরো পৃথিবীকে বিজনেস হাবে পরিণত করা, সমুদ্র পথে এবং স্থলপথে, এই প্রকল্পটা কে গ্রহণ করেছে? চীন গ্রহণ করেছে। ভাই এটা কোথায় পড়াইছেন? প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্ট 28 নম্বর পৃষ্ঠা এটা তোমাদেরকে পড়ানো হয়েছে। প্রিপারেশন বুক ইন্টারন্যাশনাল পার্টের 28 নম্বর পেজে আছে তোমাদের। কোন দেশ যোগদানের পর ব্রিক হয়েছে? মাস্ট পড়ানো হয়েছে তোমাদেরকে। ব্রিক নাম থেকে বোঝা যাচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না জয়েন করছে। তার সাথে এস চলে আসছে। এসতে কি? সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর নাকি দক্ষিণ আফ্রিকা? ডেফিনেটলি সাউথ আফ্রিকা হবে। এটা কি হবে? অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। এটা তোমাদের কোথায় পেয়ে যাবা ভাইয়া? প্রিপারেশন বুক ইন্টারন্যাশনালে 161 নম্বর পৃষ্ঠায় সরাসরি এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবা। দেখো, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি? এটা তো খুব রিসেন্ট টাইমে হয়েছে, তো স্বাভাবিকভাবে প্রিপারেশন বুক পাইছো তো তোমরা আরো 6-7 মাস আগে। প্রিপারেশন বুকে থাকবে না স্বাভাবিক, কিন্তু তাই বলে যে প্রশ্ন আসতে পারে সেটা তোমাদেরকে পড়াবো না, এটা হইতে পারে? তোমাদেরকে আমরা রিসেন্ট জিকের উপরে যে ক্লাস মানে বই সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, 3 নম্বর সাপ্লিমেন্টের 19 নম্বর পৃষ্ঠা যদি চলে যাও দেখতে পারবা এই প্রশ্নটা আছে। তাইলে বিদ্রোহী সংগঠনটার নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম। কি নাম? হায়াত তাহরির আল শাম। অ্যান্সার গোস ফর নাম্বার এ। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? সংবিধান আমরা যতবার পড়াইছি, সংবিধানের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী পড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো পড়ানো হয়েছে। অবশ্যই এটা পড়ানো হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট এটা চালু হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, পরবর্তীতে যেটাকে অ্যাবলিশ করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। অ্যান্সার কি হবে? পঞ্চদশ সংশোধনী। তাহলে বাংলাদেশ সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হয়? অ্যান্সার গোস ফর নাম্বার সি, পঞ্চদশ সংশোধনী। এটা তোমরা পেয়ে যাবা তোমাদের প্রিপারেশন বুক 153 নম্বর পৃষ্ঠা, বাংলাদেশ বিষয়গুলি 153 নম্বর পৃষ্ঠা এটা আছে। নিচের কোনটি 3 তত্ত্বের অন্তর্ভুক্ত না? আমার সামনে কাউসার ভাই বসে আছে। কাউসার ভাইও লাস্ট সাম্প্রতিক ক্লাসে বলতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে যদি প্রশ্ন আসে, তার জন্ম মৃত্যু, তার ব্যক্তি জীবন থেকে প্রশ্ন আসবে না, তার সাফল্য থেকে প্রশ্ন আসবে। কথাটা মিলাই দেখো আমরা বলছিলাম কিনা। সেখানে ভাইয়া বলতেছিলেন 30 থেকে প্রশ্ন আসতে পারে, আমি বলছিলাম প্রশ্ন আসলে সোশ্যাল বিজনেস থেকে আসতে পারে। দুজনের ভিতরে একজনের কথা তো লাগবেই, খুবই স্বাভাবিক। আমরা দুজন বলছি 30 ভিতর থেকে প্রশ্ন আসছে, একদম পুরো 30 তুলে দিচ্ছে। 30 ভিতর কি কি আছে? শূন্য দারিদ্র্য আছে, শূন্য বেকারত্ব আছে, শূন্য নেট কার্বন নির্গমন আছে। তাই দেখো, 3টা যদি জানে, 3টা তো উপরে চলেই আসছে, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে তোমার শূন্য ক্ষুধা। তাহলে অ্যান্সার ডি নাম্বার হবে। এটা কোথায় পেয়ে যাবা? এটা রিসেন্ট জিকে তোমাদের 3 নাম্বার যে জিকে সেটার 4 নাম্বার পৃষ্ঠায় তোমাদের আছে। রিসেন্ট জিকে 3 নাম্বার খণ্ডের 4 নাম্বার পেজে তোমরা এটা সরাসরি পেয়ে যাবা। দেখো, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছে? ইমপিচমেন্ট হয়েছে কোন দেশের প্রেসিডেন্ট? এটাও তো সাম্প্রতিক ঘটনা, খুবই সাম্প্রতিক ঘটনা। এটা সাম্প্রতিক বই থেকেও মিস হয়ে যাওয়ার চান্স আছে অনেক জায়গায়, কিন্তু আমরা তো সবসময় কমিটেড, পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। এই জন্য পরীক্ষার আগের দিন না হইলেও 2 দিন আগে তোমাদের একটা আমরা ক্লাস নিছিলাম, মনে করে দেখো, লাস্ট মোমেন্ট রিভিশন ক্লাস। প্রমাণ হিসেবে তোমরা চলে যাও
ওখানে অ্যানোটেড স্লাইডটা বের করো তোমরা। সেখানে আমরা লাস্ট রিভিশন যে ক্লাসটা নিয়েছি সেটার 41 নাম্বার স্লাইডে যদি চলে যাও, 41 নাম্বার স্লাইডের প্রথম লাইনে লেখা আছে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছে। অ্যান্সার কি হবে? দক্ষিণ কোরিয়া। কি হবে অ্যান্সার? দক্ষিণ কোরিয়া হবে। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এটা আমরা একদম পরীক্ষার 2 দিন আগে তোমাদেরকে পড়াই দিছি, তাহলে বুঝো অবস্থা। লাস্ট প্রশ্ন চলে আসছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম। আমরা বরাবরই জুলাই বিপ্লবকে প্রাধান্য দিচ্ছি, বলছি এখান থেকে প্রশ্ন আসবে এবং প্রশ্ন চলে আসছে। এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবা আমাদের রিসেন্ট জিকে 3-র 3 নাম্বার পেজে। আমাদের রিসেন্ট জিকের যে 3 নাম্বার সাপ্লিমেন্ট তোমাদেরকে ব্রাঞ্চে যে অফলাইনে হার্ড কপি তোমরা পেয়েছো, সেটা 3 নাম্বার পেজে গেলে তোমরা সরাসরি লাইনটা পাবা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। তাইলে দেখো একদম হুবহু যদি আমি এখানে বলি, প্রথমে একটু নিজেদের ক্রেডিট নিয়ে তারপরে তোমাদের কথা বলি। 30টা প্রশ্ন আসছে, 30টার ভেতরে 28টা প্রশ্ন সরাসরি বই থেকে আসছে। সরাসরি আমাদের বই থেকে, আমাদের যে বইগুলো আছে প্রিপারেশন বুক, মাস্টার প্রশ্ন ব্যাংক, সাম্প্রতিক বই, এখান থেকে 28টা প্রশ্ন সরাসরি আসছে এবং একটা প্রশ্ন প্রাসঙ্গিক প্রশ্ন, যেটা আমরা তোমাদেরকে পড়ানো হয়েছে। সেটা কোনটা? হাঙ্গেরি যে তোমার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে মানে সমর্থন দেয় নাই রাশিয়াকে, এটা আমরা পড়াইছি, জাস্ট তোমার বুঝে অ্যান্সার করতে হবে। তাইলে দেখো 30টার ভিতর 29টা আমাদের প্রিপারেশন থেকে একদম কভার্ড। এখন যদি আমি একটু আলোকপাত করি প্রশ্ন অ্যানালাইসিসে, প্রশ্ন কেমন হয়েছে সে আলোচনায় যাব না। বাংলাদেশ আন্তর্জাতিক থেকে মিলাই মিশাই প্রশ্ন করা হয়েছে। 10টা প্রশ্ন সরাসরি রিসেন্ট থেকে আসছে। কয়টা প্রশ্ন? 10টা। আর রিসেন্টের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন আসছে আরো 4 থেকে 5টা, বা তুমি চাইলে মিলাইতে পারবা 6 থেকে 7টাও মিলাইতে পারবা। কিভাবে আমি তোমাদেরকে একটু বলি। যেমন কোনটা 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত না, এটা ডেফিনেটলি রিসেন্ট প্রশ্ন না, কিন্তু সাম্প্রতিক আলোকে করা হয়েছে কিনা ডেফিনেটলি। আবার দেখো তত্ত্বাবধায়ক সরকার রিসেন্ট প্রশ্ন না, কিন্তু সাম্প্রতিক আলোকে করা হয়েছে কিনা, ইয়েস। তারপরে যদি আমরা যাই সামনের দিকে, এটা তো এগুলো তো ডেফিনেটলি অলিম্পিক সাম্প্রতিকের আলোকে তোমার প্রশ্ন করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক না। তো এরকম যদি আমরা মিলাইতে যাই, 10টা প্রশ্ন সরাসরি সাম্প্রতিক থেকে, আর এছাড়া আরো 7টা-8টার মতো প্রশ্ন আসছে সাম্প্রতিকের সাথে প্রাসঙ্গিক। তাহলে মোটামুটি আমাদের গাইডলাইন এবং আমাদের দেওয়া মানে দিক নির্দেশনা তোমরা যারা ফলো করেছো তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। পরীক্ষার পরে অনেক স্টুডেন্ট আমাদের কাছে রিচ আউট করছিল অ্যান্ড বিশেষ করে বলছিল যে ভাই আপনারা যে অংশগুলো পড়তে বলেছিলেন সেখান থেকে আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন কমন পেয়েছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে আমাদের উপর আস্থা রাখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত। কাঙ্ক্ষিত দিন তোমাদের আজকে পরীক্ষা দিয়েছো, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। এখন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। রেজাল্টের আগ পর্যন্ত অন্য যত জায়গায় পরীক্ষা আছে কনফিডেন্সের সাথে দেওয়ার চেষ্টা করো। যাদের পরীক্ষা আজকে একটু খারাপ হয়েছে ভেঙে পড়ার কিছু নাই, আল্লাহ চাইলে ভালো কিছু হতে পারে। আর যদি মনে হয় যে না ভাইয়া বেশি খারাপ হয়ে গেছে, এখনও সামনে অনেক সময় পড়ে আছে, এখনও অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি, সেগুলোর জন্য মন দিয়ে পড়াশোনা করো, প্রস্তুতি নিতে থাকো। যে কোনো সাহায্য লাগলে আমরা সর্বদা তোমাদের সাথে আছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।